আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারওয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন, বিডিআর কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের এক নম্বর সাক্ষী বিডিআর মসজিদের পেশ ইমাম। আমরা আজকে তার পরিবারের সঙ্গে কথা বলবো। মসজিদের এই যে পেশ ইমাম জনাব সিদ্দিকুর রহমান, তাকে জিজ্ঞাসাবাদের নামে আসলে হত্যা করা হয়েছিল এবং তাকে এই এক নম্বর সাক্ষীকেই তারা হত্যা করে। তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানবো। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব সিদ্দিকুর রহমান সাহেবের স্ত্রী কামরুন নাহার শিরিন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। দর্শক, আমি যেমনটি বলছিলাম, বিডিআর মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তিনি দীর্ঘ 23 বছর বিডিআর এর কর্মরত ছিলেন। ইমাম আরটি মানে হচ্ছে রিলিজিয়াস টিচার, এইভাবে তিনি ছিলেন এবং বিডিআর এর ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী বলা চলে। তার চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে। ঘটনার আগে বেশ কয়েক মাস আগে থেকে তিনি অনেক কিছুই পর্যবেক্ষণ করছিলেন, যা তিনি তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় জানিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, শেয়ার করেছেন। তো বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে কামরুন নাহার শিরিন তার যে বক্তব্য, তার যে সাক্ষ্য, তার কিছু কিছু অংশ এসেছে আমরা যতটুকু দেখেছি। তবে বৃহত্তর স্বার্থে, মানে ডকুমেন্টেশনের স্বার্থে, বাংলাদেশের মানুষকে আরো বিস্তারিত ভাবে জানানোর স্বার্থেই আজকের এই আয়োজন। কামরুন নাহার শিরিন, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব কবে থেকে লক্ষ্য করলেন যে বিডিআর এর ভেতরে কোনো তৎপরতা হচ্ছে? যেমনটি আমরা জানি যে নামাজের পরে বিভিন্ন ফজলে নূর তাপসের সাথে মিটিং হচ্ছিল। তো আমি জাস্ট আপনার কাছ থেকে শুনতে চাই ঘটনাগুলো। আমরা একদম প্রথম থেকে শুরু করতে চাই। কখন থেকে তিনি নোটিস করলেন? আপনাকে কি বললেন? ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কারণ এই 17 বছর এই ঘটনা বলার মতো কেউ ছিল না, শোনার মতো কেউ ছিল না। আমি এই 17 বছর নিজের কষ্ট নিজের বুকে বহন করছি। সন্তানদের কাছেও বলতে পারি নাই, কারণ তারা ছেলে বাচ্চা মানুষ, কার সাথে কি বলবে, তখন আবার হাসিনা আমাদের কি শেষ করে ফেলবে। এই জন্য কোনোদিন বলি নাই, কোনোদিন ভাবি নাই যেগুলো বলতে পারো। এটা হলো যে ডিসেম্বর মাস থেকেই ওই যে ওই তাপস আমাদের মসজিদে নামাজ পড়তো। জুমার নামাজটা মসজিদে এসে পড়তো। তা মসজিদে এসে পর ঠিক আছে, সেটা অসুবিধা নাই। কিন্তু হলো যে নামাজের পরে ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে বের করে দিয়ে বলতো কি যে, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন আপনি যান, পরে এসে দরজাটা লাগাইয়েন, এখন দরজাটা আমরা ভিতর থেকে আটকাই, একটু কথা বলি। তার মধ্যে থাকতো বিডিআর, কিছু কিছু বিডিআর থাকতো। অন্য ব্যাটালিয়নের না কোথার, এগুলোর নাম আমাকে বলে নাই, ইমাম সাহেব নাম বলে নাই, শুধু বলছে যে কিছু বিডিআর আর 2-1 জন ডিএডি। সেটা বিডিআর এর ডিএডি না, মানে আমাদের পিলখানার না, বাইরের। আচ্ছা, এটা কোথা থেকে আসতো, কারা আসতো জানি না। কয়েকজন নিয়ে গোল মিটিং করে মসজিদের মাঝখানে, যে মসজিদে 3,500 লোক ধরে, সেই মসজিদে চতুর্দিকে গ্লাস দেওয়া, সেই মসজিদের মাঝখানে বসে কথা বললে তো বাইরে থেকে শোনা যায় না। উনি বাসায় এসে রাগ হইতো আর কি, আমার সাথে বলতো রাগ হইয়া, কয় এই মসজিদে দুনিয়াবি গল্প করা, দুনিয়াবি আলাপ করা যায় নাই, কিন্তু ওনারা মসজিদে এসে আওয়ামী লীগের বড় নেতা, কিছু বলাও যায় না, কিছু করাও যায় না, ওদেরকে বললেও ওরা ক্ষতি করে ফেলবে। তাই এই জন্য বলতেও পারি না, মসজিদের ভিতর দুনিয়াবি কথা কিসের, মিটিং কিসের মসজিদে, তোমাকে মিটিং আছে অন্য জায়গায় করো। এইসব কথাটা উনি বলতো আইসা ডিসেম্বর মাস থেকে। আচ্ছা, এরকম প্রতি জুমায় এরকম হইতো। মানে পরে ঘটনা এই 25শে ফেব্রুয়ারি ঘটনা হওয়ার পরে উনি আমাকে বলতেছে যে ওরা যে মিটিং গুলো করতো যাদেরকে নিয়ে, তাদেরকে উস্কানি দিছে, কিছু বিডিআরদের উস্কানি দিছে, ডাইল ভাত কর্মসূচি নিয়ে তোমরা এই আন্দোলনটা করবা। ওরা তো এটা বুঝতে পারে নাই যে ওদেরকে বলা আছে যে এটা ওরা জিম্মি করবে। কারণ কি যে ওই 25শে ফেব্রুয়ারি গন্ডগোলের দিন সকাল 8:30টায় দরবার হওয়ার কথা ছিল, তো উনি 8টায় বাসার থেকে চলে গেছে, আগে ভাগেই চলে যায়, 8টা সোয়া 8টার দিকে গেছে পরে 8:30 হয় নাই, হয়েছে যে দরবার 9টায়, জাস্ট 9টায় উনি কেরাত পড়ছে। কেরাতের অর্থ বলা 5 মিনিট লাগছে। 5 মিনিট পর 9টা 5 মিনিটে ডিজি সাহেব পড়ছে দরবারে। ডিজি সাহেব দরবারে উঠছে, ওঠার পরে এই দুইটা সৈনিক আইসা, একজনের হাতে পিস্তল ছিল না, হাতে পিস্তল, উনি ওই পিস্তল তাক করছে ডিজি সাহেবের মাথায়। এখন যে ঘটনাটা এত লোকে দেখছে, এত মানুষের সাক্ষী আছে, কেউ বলে নাই, কিন্তু ইমাম সাহেব আমাকে এটা বলছে। এখন আমি জানি না যে কেন তারা বলে নাই। তাই ওই পিস্তল নিয়েই হয়েছে যে ওই সৈনিকটাকে নাকি ডিজি সাহেব বুকে গুলি করে ফালাই দিচ্ছে। এখন এই কথাটা কেউই বলে নাই। এখন যদি ওই লোকটা বাইচে বলা হয়েছে যে বুটের ফিতে দিয়ে বাঁধতে রাখতে, তাহলে যদি বুটের ফিতে দিয়ে বাঁধতে রাখতো, সেই 1 নম্বর সাক্ষী লোকটা কই, যে খুন করতে চাইছিল সে কই? তারা তো আমরা কোনোদিন দেখিও নাই, বা তার কথা কোনো জায়গায় আসেও নাই। আসছে ভাই, আপনি শুনছেন? না, জি।
সেই সৈনিকটা কোথায়? সেই সৈনিকটা তো কোনো আসে নাই যে ডিজি সাহেবরে বন্দুক তাক করছে তারে শাস্তি দাও বা তারে ধরো, তার এরকম কিছু আসে নাই। এবং যখন গন্ডগোল মানে বেশি আকারে হয়েছে তখন তো ইমাম সাহেব ওই পিছন থেকে গোলাগুলি শুরু হয়েছে অনেক কিছু, তখন উনি পিছনে তাকাই দেয় কোনো সৈনিক নাই। সে প্রথম সারিতে বসা অফিসারদের সাথে একসাথে উনি অফিসারদের সাথে ওই স্টেজে উঠে গেছে, যাই ডিজি সাহেবকে নিয়ে টিয়ে সবাই মিলে ওই ওই স্টেজের পিছনে পাটের ঘরে ডেক্সি রাখে। আমরা তো দরবার হলের পাশেই ছিলাম, ওই ইবনে সিনা বিল্ডিং এ ছিলাম আমরা আগে প্রথমে, তাই দরবার হলের সাথেই ছিলাম। তাই দরবার হলে তো সবসময় আমরা গেছি দেখছি ওইটা পাকের ঘরের পিছনের ডেক্সি রাখার জায়গা, আর এই পাশে চুলা। তো ওইখানে হইলো যে ওই পিছনে সব চলে গেছে, ওখানে যাইয়া সব অফিসার ডেক্সি ডুক্সি রাখা, এর মধ্যে তো সব একত্র হওয়া যায় না, ধরেন 5 জন 6 জন একত্র একত্র ওই ডেক্সির পাকে পাকে এরকম আছে দাঁড়িয়েছে। আমাকে যেরকম সে বলছে ঠিক সেরকমই এরকম সবাই দাঁড়িয়েছে। এখন তো ভিতরে গোলাগুলি করতে করতে তারা ভিতরে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে দরবার হলের ভিতরে। কিন্তু ওরা যে গুলি করে একটা গুলিও কারো গায়ে পড়ে না ভাই, গুলিগুলো সব ছাদে সব ওয়ালে, কিন্তু কারো গায়ে দেয় না। পরে পর্দা জাগাইছে, পর্দা জাগাই ইমাম সাহেব বলছে কি ইমাম সাহেব আপনি এ জায়গায় ঢুকছেন কেন, আপনাকে তো কিছু বলবো না, এই কথাটা বলছে। বলার পরে আপনি বের হয়ে আসেন, হাত জায়গায় বের হয়ে আসেন, হাত জায়গায় উনি বের হয়ে আসে। আসার পর সেখানে 10:30 কি 11:30 এরকম টাইম হবে, 10:30 হইতে পারে জানি না। আমি 1-1.5 ঘন্টা একবার পাগলের মতো হয়ে গেছি, পুরো পিলখানায় ছোটাছুটি দৌড়াদৌড়ি, মনে হয় যে কেয়ামতের আলামত এরকম। মানে ঘরের ভিতরে থাকি আমরা পাগলের মতো হয়ে গেছি, দরবার হলে কি। তা আমি মনে করছি কি অনেক সময় কোনো আগুন টাগুন লাগলে পাগলা ঘন্টা হওয়া যায়, এরকম কিছু হয়েছে টয়েছে, এটা ভাবছি, আমি বুঝতেই পারিনি যে এরকম কিছু হয়েছে। পরে তো একবারে বাড়ির হাত উপরে করে নিয়ে আসলো দরবার হল থেকে আমার বাসায় আসতে জোরে যদি হাইটে আসে 5 মিনিট লাগে। এখন ওরা ওরা নিয়ে চলে আসছে, পথে বসে জিজ্ঞেস করছে যে আপনারা যে এরকম গোলাগুলি শুরু করছেন অফিসারদের মারবেন টারবেন নাকি? কয় না হুজুর, মারলে তো মরতে হয়, আমরা কি মরতে চাই নাকি? চাকরিটা কি আমাকে গা কামড়ায় নাকি? আমরা হচ্ছে তাকে জিম্মি করে আমাকে দাবি দেওয়া আদায় করুন, আমরা কোনো কেউ মারবো না। কারণ কি খবরদার মারামারি করবেন চল আপনারা, এই কথা আপনি বলছে আপনারা খবরদার খুনাখুনি করবেন না, খুন করবেন তো নিজের মনে করবেন যে আপনারও খুন, আপনিও খুন হয়ে গেলেন, এরকম কথা বলছে আস্তে আস্তে রাস্তায় আর কি। পিছনে দিক তাকায় নেই, সোজা হাঁটছে আর কথা বলছে। এরপর বাসার গেটে দিয়ে গেছে, আমার ছেলে যাইয়া একটা গেটের ওয়ালের পাড়িতে যাইয়া গেট খুলছে, বাইরে আমাদের বাউন্ডারি দাও একটা বাংলার মতো ছিল, তা ওইটা অনেক গাছ টাছ ভিতরে ছিল। পরে ঢুকে ভিতরে যে ঢুকছে গেট আটকে আমার ছেলে আবার তালা মারা ঘরে আসছে। ঘরে আসছে ভাই, ঘরে আইসা উনি আর কি বলতেছে যে এই 25 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি হেলিকপ্টার থেকে আপনার ছোট ছোট চিরকুট, সেটা আপনার 1 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি কি 3 ইঞ্চি লম্বা হবে, এরকম ছোট ছোট চিরকুটে লেখা আমাদের দাবি দেওয়া মানতে হবে। এই চিরকুট গুলা সমস্ত পিলখানায়, হেলিকপ্টারের উপর থেকে না ফালাইলে সমস্ত পিলখানায় বা গাছের পাতার উপরে পড়ে আছে। এই কাগজগুলো কি উপর থেকে পড়া সহজ? সহজ না। এইটা তো কোনোদিন ভিডিও করে নাই, আমাকে এসে বলে, আমার কাছে নিয়ে আসে চিরকুট টোকাই টোকাই রাস্তা থেকে 2-3টা নিয়ে এসে আমার বলতেছে দেখো লেখছে যে আমাদের দাবি দেওয়া মানতে হবে। 23 তারিখ এই কথাগুলো দরবারের ওই ঘটনার পরে আমাকে বলতেছে যে ওই যে চিরকুটটা নিয়ে দেখাইছিলাম তোমাকে, তখন ডিজি সাহেবের উচিত ছিল সাথে সাথে দরবার ডাকা, কিন্তু এই খবরটা ডিজি সাহেবের কাছে কেউ পৌঁছায় নাই। ডিজি সাহেবের কানে কেউ এই খবরটা পৌঁছায় নাই যে হলো যে এই চিরকুট ফেলছে। চিরকুট আবার গোয়েন্দা বিভাগের জানানোর কথা, সে গোয়েন্দা বিভাগের ডিজি সাহেবকে জানায় নাই, তাহলে এই ঘটনা এখন ঘটে না, এরকম গোলাগুলি হয় না এখন। সৈনিকরা বিদ্রোহ করার মতো, কিন্তু আসলে আমাদের সৈনিকরা অফিসারদের বিদ্রোহ করবে না, অফিসারদের মারবে না, এরকম আমাদের সৈনিক নাই। এটা বলছে যে আমাদের বিডিআর এমন কোন সৈনিক নাই যে অফিসারদের মারবে, সবাই অফিসারদের ভালো জানে, কেউ মারবে টারবে না, মারার মতো কেউ না। উপরে গুলি করছে সব ছাদে ওয়ালে, কেউ কিন্তু গায়ে গুলি করে নেই, এই কথাটা বলছে। কিন্তু তখন ওনারা বাইর করে দিয়ে তখন যে ভিতরে ঢুকে গেছে, ওই সময় কি হয়েছে এরপর তো আর আমরা জানি না। এরপরে হলো যে আমরা তো এরকম ভিতরে ছিলাম, আমাদের কোয়ার্টারে আর মসজিদের লাইট অফ করতে পারে নাই রাত্রে। দিনে তো প্রচুর গোলাগুলি শুনছি, কিন্তু কোথায় কি হইতেছে ঘরের ভিতর থেকে তো দেখা যায় না, প্রচুর গাছগাছালি, দেখা যায় না বাইরে। তারপরে হলো যে রাত্রে দেখি কি আমাদের বাসার নিচে একতলা বিল্ডিং তো আমাদের, নিচের 2টা কাঠ দেওয়া আর উপরে একটা গ্লাস, আমরা খাটের উপরে উঠে ওই গ্লাস থেকে দেখছি যে শুধু গাড়ি দরবার হল থেকে হাসপাতালে যায়, গাড়ি দরবার হল থেকে হাসপাতালে যায়। আর একটা গাড়ি দেখে আগুন জ্বালাই, দরবার হলের পাশে একটা সুইমিং পুল আছে, আমাদের তো সব জায়গায় মুখস্থ, প্রায় 9 বছর পিলখানে, তাই ওখানে সুইমিং পুলের পাশে একটা গাড়ি আগুন জ্বলে। কিন্তু ওই গাড়িতে 3 জন অফিসারদের বান্দা ভিতরে হাত পা বান্দা মুখ বান্দা গাড়িতে আগুন জ্বালাই দিয়েছে 3 জন অফিসারে, এটা পরে জানছি, কিন্তু তখন বুঝতে পারিনি। যখন হুজুর ভিতরে গেছে পিলখানায়, যখন তদন্ত হয় তখন জানছে, তখন আমার বলছে আমরা যে গাড়ি আগুন জ্বলছে দেখছিলাম না, আসলে গাড়ি আগুন জ্বলে নাই, 3 জন অফিসারের ভিতরে বান্দা মুখ বান্দা যেটা জীবিত পোড়াই মারছে, কত বড় শয়তান হাসিনা, ও এরকম বলছে আমারে। ও তো ওর বাপে একটা ইবলিস, ও আরেকটা ইবলিস। আর ওই আব্দুল কাহার এখন তো তার দমন মন্দির আছে, তার কথা বলছে যে ও আরেকটা ইবলিসের বাইরে হয়, আরেকটা ইবলিস চাইছে, হাসিনার ছাও ইবলিস পার্টি ইবলিস, এই কথাটা গুলো খালি বলতো। পরে বাসায় এসে এই ঘটনাগুলো বলতেছে যে এই যে চিরকুট পালাইলো, এইটা ডিজি সাহেবকে গোয়েন্দা বিভাগ বললো না, তার মানে গোয়েন্দা বিভাগও এই বিয়ের ভিতরে কিছু মানে জানাবে না ডিজি সাহেব। আর শেখ হাসিনা গতদিন কালকে দরবার করে গেল, তখনও কোনো গন্ডগোল হলো না, কিন্তু আজকে কেন গন্ডগোল হলো, ডিজি সাহেবের দরবারে কেন হলো?
আর সমস্ত অফিসারদের মানে ওই দিন 25শে ফেব্রুয়ারি আগে 24 তারিখও জয়েন করতে বলছে। এগুলো উনি ভিতরে যখন গেছে সব আমাকে বলছে। আমি আবার কি করছি, ওই গন্ডগোলের পরে তো ওই দিন রইলাম বাসায়, এরকম বাইরে থেকে বলে হুজুর আপনার বাসার লাইট বন্ধ করে দেন, নাহলে কিন্তু তা কেটে দেবো। কারণ আপনার বাসার লাইট আর মসজিদের লাইট বন্ধ করার সুইচ আমাদের নাই, জানা নাই, এটা ডাইরেক্ট লাইন। তারপরে মানে এটা অন্য জায়গায় একটা ঘরে থাকে, সেটা ওরা জানে না। এখন বলছে এই লাইন আমরা পাইতেছি না, আমরা কিন্তু তার কেটে দেবো। পরে আমরা ভয়ে লাইট অফ করে দিছি, অফ করে এরপরে মোবাইলের লাইট ধরে ধরে আমার বাচ্চাটার, ছোট বাচ্চাটার বয়স 16 মাস, সে তো কান্নাকাটি করে। অন্ধকারে বাচ্চা থাকে থাকে নাই তো কখনো, এখন তো অন্ধকার ভয়ে কান্নাকাটি করে। এখন তো আমি খালি ওর দুধ খাওয়াই, মানে ই করি, তাড়াতাড়ি ঘুম পাড়াইতে চাই। আর আমাদের সারা দিন কোনো খাওয়া দাওয়া নেই, সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই। আসরের নামাজের পরে যখন কোনো জায়গায় গুলি টুলি শোনে না, তখন উনি করছে কি বারান্দায় যেই নামাজ পড়ছে, হুজুরে বারান্দায় যেই আসরের নামাজ পড়ছে, মসজিদ করলে নাই। বলতেছে কি মসজিদ করলে ওরা মসজিদের মাইক ইউজ করবে, মসজিদের মাইক ইউজ করলে আমার জবাবদিহি করতে হবে। আপনার মসজিদের মাইক ইউজ করলো কেমনে, এটা তো আমার জবাবদিহি করতে হবে। মসজিদ উনি খোলে নাই, মসজিদ খোলে নাই পর ওই বারান্দায় যাই মুয়াজ্জিন আর উনি দুইজনে নামাজ পড়ে আসতো। মানে আমাদের মসজিদ আর ঘর কিরকম, মানে বাইরে হইলেই মসজিদ, মাঝখানে শুধু একটা হাঁটার পথ, এরকম মসজিদটা। বারান্দায় যাই নামাজ পড়ে আসতো। তারপরে এখন আসরের নামাজ পড়ে এসে কেউ তো কিছু সারাদিন খাও নাই, তাহলে আমি 4 নম্বর 5 নম্বর গেটে যাইয়া, হাসপাতালের গেটে যাইয়া দেখি গেটের বাইরে কিছু খাবার টাবার পাই নাকি, নিয়ে আসি। আমি কই কি এখনো কিছু খাইতে আনা লাগবে না, কিছু না, তোমার বাইরে বাইরে লাগবে না। কয় কি, কয় না ওরা তো কইছি আমারে মারবে না। তারপরে এখন যখন বলছি যে হুজুর আপনাকে তো মারবো না, তারপরে এই কথা বলার পর উনি বাইরে আসলে সত্যি সত্যি গেছে। যাওয়ার পর রাইফেলস স্কুল, আপনি বিডিআর গেছেন কিনা জানি না, আমি বিডিআর গেছেন, রাইফেলস স্কুল যেটা পাবলিক না, যেটা রাইফেলস স্কুল, যার যার প্রধান শিক্ষক হয়েছে যে কর্নেল জুবাইর স্যারের ওয়াইফ, লেফটেন্যান্ট কর্নেল জুবাইর স্যারের ওয়াইফ তার প্রধান শিক্ষক শিক্ষিকা। ওই রাইফেলস স্কুল যেটা মানে হাসপাতালের কাছাকাছি, যেটা প্রাইমারির কাছে, ওইটা। ওই রাইফেলস স্কুলের সামনে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের পরে ওয়াল, বাইরে যাওয়ার। সে একটা সৈনিক ভয় পাইয়া ওই ওয়ালে বাইয়া উপরে উঠে যাইতে চাইছিল, মানে বাহির দিয়ে পালাই যাবে, আমাদের সৈনিক আর কি। সেইটারে একটা লোক গুলি করলো, সেই লোকটা মুখ বান্ধা লাল কাপড় দিয়া, সেই লোকটা দূর থেকে ওই প্রাইমারি স্কুলের ওখান থেকে গুলি করে লোকটা টাচ করে পালাই দিল রাস্তায়, মানে ওখানে রাস্তার ওই ফুটপথ রাস্তায়। আর হুজুরে তখন ক্যান্টিনের সামনে, আর এর থেকে মানে 10 আর 15 হাত দূরে। এ ভয় পাইয়া ঘরে এসে কাঁপা শুরু করছে। কয় কি সৈনিকরা এত খারাপ হয়েছে যে এরকম মানুষ নিজেদের সৈনিকরা নিজেকে মারে, এটা আমার বিশ্বাসই হয় না। আমি আজকে 23 বছর 3 মাস চাকরি করি, আমার জীবনে আমি দেখি নাই যে সৈনিকের কোনো সৈনিকের উপর আক্রমণ করে, এটা হইতেই পারে না। এরপরে ওই দরবার হলের ঘটনা আর কি আমার কি বললো তখন, শোনো এটা কিন্তু এটা বিডিআর এর ভিতরে কেউ করেন, এটা বাহিরে লোক। আমি কি কেন, ওরা হিন্দিতে কথা বলছে, তারপর ইংলিশে কমেন্ট করছে, ইংলিশের কমান্ডার যেরকম কমান্ড করে ওরা সেরকম ইংলিশে কমেন্ট করছে, ওদেরকে হিন্দিতে কিছু বলছে, বলার পরে এটা আমরা বুঝতে পারবো, যার কারণে এরপর ইংলিশে কমেন্ট করছে। তাই সেটা গাড়ির ভিতর বসে ওরা কমেন্ট করে, আর বাইরের সোলজার নামাই দিছে, এক গাড়ি সোলজার। সেটা উত্তর দিক থেকে আপনার দক্ষিণ দিক রওনা দিয়ে আমাদের মানে দরবার হলের পশ্চিম গেটে, আর বিডিআর রাইফেলস পাবলিক স্কুলের গেট আর দরবার হলের পশ্চিম দিকের গেট একসাথে, মানে বাইরে হলেই এই গেট। ওই জায়গাটায় ওই গাছের গোড়ায় গাড়িটা থামছে, থামার পর এরকম চিল্লাই আর কি হ্যাঁ কিলিউ এরকম খালি কইতেছে, আর হিন্দিতে আরো অনেক কথা বলছে। হুজুরি বলতে পারে, আমি তো আর বলতে পারি না। অনেক কথা কয় হিন্দিতে, অনেক কথা বলছে। এইটা কোনো ষড়যন্ত্র, এইটা ওই যে তুমি বলছিলা না, আমি এবার কি করছি, আগের দিন রাত্রে এই প্যারেড দেখার জন্য আমি এবার সন্ধ্যার পর মাগরিবের পর বাচ্চাদের নিয়ে ওই প্যারেড গ্রাউন্ডের পাশে যেয়ে দাঁড়াইছিলাম। আমাদের ওই ওখানে আমবাগান, আমাদের মসজিদের পাশে আমবাগানের ভিতর থেকে যাইতেছিলাম বাচ্চাদের নিয়ে, আমার দেবরের ওয়াইফ আসছে তারে নিয়ে, সবাই নিয়ে যাইতেছি। তখন একটা গাছের গোড়ায় দুইটা লোক বলতেছে যে কালকে হবে যে সবার শেষ দিন, এইসব কথা বলতেছে গাছের গোড়ায় দুইজনে ফুসফুসাইয়া। এখন আমি তো গাছের পাশ দিয়ে যাইতেছি, আমি একটু সোলো যাইতেছি শোনার জন্য। এরকম ভিডিওর ভিতরে এরকম কোনোদিন আমি দেখি নাই। আমি তো 20-22 বছর ছিলাম, আমার তার 1.5 বছর পরে আমার বিয়ে হয়েছে, তার চাকরি। এত বছর আমি ভিডিওতে ছিলাম, আমি কোনো ভিডিও দেখিনি। দেখি গাছের গোড়ায় দুইজনে অন্ধকারে ফুসফুস করে কাল কি হবে বাচ্চা তোমাদের শেষ দিন, এই কথাগুলো বলতেছে। তখন একবার পরে আমি বাসায় এসে বলছি কি, শোনো আমি একটা কথা শুনছি, আমার না খুব ভয় করতেছে। কয় কি শুনছো, আমি কি এরকম দুইটা ভিডিও, আর ওই যে একটা গেঞ্জি পরা আর হেদের ভিডিওর মতো চুল টুল না, বুঝছো, এগুলো সিভিলের মতো দেখা যায়। হেই আর একটা এইটা দুইটা লোক, হেইয়া চুল ভিডিওর সবাই কাটা, এই প্যারেডের সময় সবাই চুল কাটা, সবাই কত ডিসিপ্লিন, কিন্তু ওরা ওরকম কেন, মানে কেমন জানি লোক দুইটার আমার পছন্দ হয় নাই দেখা, মানে গেঞ্জি পরা আর প্যান্ট পরা। গাছের পরে আম গাছের পরে দাঁড়াই ফুসফুসাই কইতেছে কালকে হবে তোমাদের শেষ দিন বাচ্চা, এই কথাটা বললো। এটা কারে বললো? পরে উনি বলতেছি কি, কয় যে বিডিআরে বড় সড়ো কিছু হয় না, কি কথা কইও না, কিছু কইও না, যাও। এটা হলো যে এই প্রধানমন্ত্রীর দরবারের দিন রাত্রে, 24 তারিখ রাত্রের ঘটনা। 24 তারিখ রাত সন্ধ্যার পরে আমরা গেছি, তখন এই কথাগুলো বলছে। তাই এরপরে 25 তারিখে 25শে ফেব্রুয়ারি দরবারে এই ঘটনা, কিন্তু আমরা তো ঘরে বসে ভয় পাইছি, ওইসব শুনছি আমি আরো। এরপরে আসতে পরে সব ঘটনা বললো যে এই ঘটনা, তুমি যেটা সন্দেহ করছো যে বিডিআর না, আসলে এরা বিডিআর না,
এরা বাইরে থেকে ভাড়া করে এনে এটা হাসিনা ষড়যন্ত্র করছে। যত এর পরের দিন যখন আমরা বাইরে চলেছি 10টার সময় আমাদেরকে, আমরা তো জানি না যে কে কে ভিতরে ঢুকছে, সারা খাতুন ঢুকছে, এটা মানে মানে শুনি যে সবাই ওই বাবুরসি টাবুরসি এই সেই সবাই ডাক দিয়ে রাস্তায় কয় সারা খাতুন আইছে মহিলা সবাইকে বাইর করে নিয়ে যাবে এইসব কয় রাস্তায় দৌড়ে দৌড়িয়ে। এটা শুনছি কিন্তু আমরা জানি না কখন কি আসছে ভিতরে। আমরা তো বাসার ভিতরে কলোরে বিছনা করে কলোরে শুয়ে দিছি ভয়ে, আমাদের বাসায় জালনায় গুলি লাগে এরকম। তারপর আমাদের পাশে অফিসার কোয়ার্টারের নিচতলা 4 গাড়ি আগুন লাগাই দিছে, মানে আমাদের যা নিচে মানে হাতের মুঠো এরকম ছিল। পরে তো এখন ওই 26 তারিখ সকাল 10টার দিকে বলে কি মাইকিং করে ভিতরে, মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে বলছে যে বিডিআর ফ্যামিলি যে যে আছে তাড়াতাড়ি বের হয়ে যান, আর্মি যে কোনো সময় ঢুকবে, ঢুকলে পরে আপনাদের রক্ষা নেই। এই কোন কথা, আমরা কি করছি যে আর্মি আমাদেরকে মারবে? আমি হুজুরে জিজ্ঞেস করতেছি আচ্ছা আর্মি ঢুকে আমাদের মারবে কেন, আমরা কি করছি? পরে বলতেছি কি এসব আগামাথা কিছু বুঝবা না, তুমি যান বাঁচাইতে হলে চলো, যান বাঁচান খরচ। এই কইয়া কাপড় চোপড় নিয়ে সবাই 2টা 4টে কাপড় চোপড় নিছি যাতে আমরা ব্যাগ নিয়ে হাঁটতে পারি, কারণ 5 নম্বর গেট তো অনেক দূর, ওই হাসপাতালের গেট, ওখানে হাঁটতে যাইতে হবে। তাই এই জায়গায় এখন তো আর কোনো গাড়ি ঘোড়া নেই। তাই ওখানে আমরা অল্প অল্প ব্যাগে সবাই ছেলে মেয়েটা ওদের বড় 2জনেরটা ওদের ছোট ওই স্কুল ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, এরকম করে সবাই কান্দে দিয়ে দিয়ে আমার ছোট দেবর আর দেবরের বউ আমার বাসায়। এটা হইলো যে উনি ও অ্যাকাউন্ট সেকশন চাকরি করে, ওরা আমার বাসায়। ওদেরকে সহ আমরা 5 নম্বর গেট থেকে বেরিয়েছি, হাসপাতালের গেট থেকে বের হয়েছি, দিগন্ত টিভি ধরছে সাক্ষাৎকার আমার মেয়ে আর হইলো যে আমার বড় মেয়ে আর হুজুরে সাক্ষাৎকারে কিছু কথা বলছিল। আমি আবার পিছন থেকে হুজুরে টান দিয়ে নিয়ে চলে গেছি, কারণ হুজুরে যে কথা আমার ঘরে বলছে যে হাসিনার এখন তো যদি সাক্ষাৎকারে কিছু বলে তাহলে শেষ। আমি এটা ওই মনে রাখছি এটা, কারণ শোনেন আমার নানা হয়েছে যে 5বার হয়েছে যে এক ইউনিয়ন থেকে চেয়ারম্যান, পাকিস্তান আমল থেকে, স্বাধীনের পরে 2বার হয়েছে। 25 বছর চেয়ারম্যানি করা তো খেলা কথা না, আগের জমানায় তখন তো টাকা দিয়ে কেউ চেয়ারম্যান হয়নি। আমার নানা হেই নানার নাতি আমি, আমার সবাই এমনি বলে যে আইবুলি মাস্টারের নাতি, মানে তার মতো ব্রেন খাটায় সব জায়গায়, এটা কি কথা বলে। তা আমার ওই কথা মনে হয়েছে, আমি টান দিয়ে হুজুরে এমনি পাঞ্জাবি ধরে টান দিয়ে নিয়ে গেছি, হুজুরে বের হইতে দেবে না, বলে কি যে আপনি বিডিআর রেশন খান না, আপনি বের হবেন কেন? আমি বলছি কি ভাইয়া আপনারা একটু বাবা যাই হোক আপনারা একটু আমাকে যাইতে দেন, আমরা তো কোন জায়গা সিএনজি কোন জায়গা কি চিনি না জানি না, আমরা উঠবো কেমন, আমাকে একটু সিএনজি উঠাই দিই। আমার কথা হয়েছে আরে নিয়ে ভাগতে পারলাম, এইটা কথা, এইটা বললে আমি তারে নিয়ে বের হয়ে গেছি। বের হয়েছি পরে দিগন্ত টিভি ধরছে, ওই দিগন্ত টিভি সাক্ষাৎকার, ওই সাক্ষাৎকারটা দিগন্ত টিভিতে থাকতে পারে, তেমন কিছু সে বলে নাই অবশ্য। বিডিআর এর কোনো মানে মার্কসেটার্স এগুলো তো সে জানে না, এগুলো বলে নাই। গন্ডগোলটা কি হয়েছে ওইটা বলছে, মনে হয় কিছুটা বলছে। আর দিগন্ত টিভির সাংবাদিক আব্দুল্লাহ আল ইহসান আপনি চেনেন? জি। ও আমার বোনের ছেলে, আমার বড় বোনের ছেলে, আপন বোনের ছেলে। আচ্ছা। আমরা 2 বোন। ও তো দিগন্ততে ছিল তখন, তাই আমাকে বলছে খালুদির ওইটা আমি রেখে দিছিলাম যে বিডিআর এর গন্ডগোলের, আমরা তো জানি হাসিনা করছে, কারণ শাপলা চত্বরের পরেই তো আমাদের দিগন্ত টিভিটা বন্ধ করে দিল, এইসব কথাটা তো বলছে। এরপরে আমরা ওই হুজুরে যাই সিএনজি ঠিক করে দিতে আইসা, এরপরে হলো যে আমাদের সাথে সিএনজিতে আমি উঠাই নিয়ে চলে আসছি। আমি বলছি তোমার একা ওখানে থাকা লাগবে না, তোমার দরকার নেই, ওরা তুমি একা থাকলে আমার টেনশন হবে, তুমি চলো। এই নিয়ে গেছি পরে আমার মার বাসায় মিরপুরে যাই, যে মার বাসায় গেছি। পরের দিন 27 তারিখ 26 25 26 27 তারিখ যখন ড্রেন থেকে লাশগুলা বের হয় অফিসারের, তখন প্রতিটা অফিসারের নাম নিয়ে নিয়ে সে কান্না করছে আর বলছে যে এত ভালো মানুষ সব বিএনপি পন্থী আর জামাত পন্থী, যার জন্য হাসিনা এরকম শেষ করে ফেললো, এই কইছে দিয়ে ডাকচিক দিয়ে কাঁদছে। এই সবাই আমার ছেলে মেয়ে সবাই শুনছে তখন, আর কি আমার ছেলে মেয়ে তখন সবাই শুনছে। ওরা তো ছোট, ওরা অত কিছু মাথায় নেয় নাই যে কি বলতে চাবো, এই জন্য ওরা বুঝতে পারেনি। পরে আমি আমার মেয়ের সাথে যখন শেয়ার করলাম সব যে এই ঘটনা হয়েছিল, তখন বলতেছে ঠিকই তো, তাইলে তাহলে আব্বু প্রথম সাক্ষী ছিল 1 নম্বর সাক্ষী, আব্বুরে মারি ফেলছে, আর 2 সাক্ষীরে মারছে, তা তো বাথরুমের ভিতরে হাঁটু গাইরে বসা পাইছে, এটা কি মারা হইলো? আগে মারিলে ওই জায়গায় ঝুলাইতেছে। এরপরে এই বাসায় এলাম, পরে 27 তারিখই রাত্রে টিভিতে ঘোষণা হলো যে যারা যারা করেন বাইরে চলে গেছে তারা জয়েন করবেন। এই জয়েন করার কথা বললো পরে এখন উনি কি করছে 28 তারিখ গেছে, 28 তারিখ এটাই গেছে আপনার ওই যে কি কয় ওটারে আবাহনী মাঠে গেছে, সারাদিন রোদ্রে আবাহনী মাঠে ছিল। 28 তারিখ নিল না ভিতরে, নিল না পর উনি আবার বাসায় চলে আসার পর ওই 1 তারিখে আবার ঠিক ফজর নামাজ পড়ে চলে গেছে। যাইয়া সারাদিন থাকার পর সন্ধ্যা 6টায় ওনাকে ভিতরে নিচ্ছে। ভিতরে নেওয়ার পর উনি যাইয়া গোসল টোসল করে ফ্রেশ হইয়া এরপরে ওই নামাজ টামাজ করে এসা খাওয়া দাওয়া হেরা খিচুড়ি খাওয়া দাওয়া করে এরপরে হলো যাইয়া ওই পাশের যে একটা পাম্প আছে, ওটা পানির পাম্প, আবার জেনারেটর রুম, ওই জায়গায় একটা লোক চাকরি করে সিভিল, উনি ওনার কিছু ক্ষতি করেনি, ওনার ওয়াইফ উনি বাইরে পাঠাই দিয়েছে। ওনার মেয়ের নাম ছিল বৃষ্টি, আমরা জানি বৃষ্টি রাখবো, কিন্তু ভাইয়ের নাম মনে নেই।
তারপরে ওই বৃষ্টির আব্বুর ফোন থেকে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আমার সন্ধ্যা 6টায় ভিতরে ঢুকাইছে, তারপর তুমি আর টেনশন করো না কোনো। তারপরে আমি তখন যে বলবো যে কালকে 10টার সময় এসো, আমার মনে নাই, মানে এর এর হুতাশে আমি কিছু বলতে পারি না আর। পরে আমি বৃষ্টির আব্বার হয়ে চলে গেছে বললাম, মানে আমাদের ওয়ালের সাথেই এই পাম্পটা। পরে এটা এটা হচ্ছে পূর্ব সাইডে, আর আমাদের মসজিদ হয়েছে যে দক্ষিণ সাইডে, দক্ষিণ আর হয়েছে যে পশ্চিম কোণে কোণে আমাদের মসজিদটা। আর আর পুরো এই ফাঁকা জায়গাটা পুরো আম বাগান, এরপরে দরবার হলো, এই এত কাছে দরবার হলো। এরপরে তো এখন ওই পরে আমি ভাইরে ফোন দিয়ে বলছি কি ভাই, আপনি ফজরের নামাজে গেলে হুজুরি বললেন যে সকাল 10টায় যেন আমার এই 5 নম্বর গেটে আমার সাথে দেখা করে, আমি একটু দেখা করতে আসবো, এইটুক বলছে, আর কিছু বলিনি। তারপরে সে করছে কি ঠিকই সকাল 10টায় না 10:30টায় আইসে পড়ছে। আমি আমার বড় ছেলের নিয়ে গেছি, আমার বড় ছেলেও জানে না যে রাব্বুর ফোন দিছি, এটা কেউ জানে না, আমি কাউকে জানাই। আমি একটা ফোন, একটা বাটন ফোন, এটা ওই ভালো করে কাপড়ে না পলিথিনে পেঁচাইয়া একেবারে ব্যাগের নিচে দিছি, দিয়া ভাইব্রেশন করে দিছি, দিয়ে তারপরে আলু দিছি 2 কেজি, তারপরে হলো যে 1 কেজি তেলের বোতল দিছি, তারপরে আমি এসে যাইয়া 12টা ডিম দিছি, উপরে ডিম দিছি বুদ্ধি করে। কেন ডিমটা দিলে ওরা ডিমটা ঘাটবে না, তো ডিম ভেঙে যাবে, দরকার নেই। আলু দিছে আর কি দিয়েছে ওরা তো বুঝতে পারবে না, ফোন তো কেউ দিতে দেবে না, ফোন দেওয়া নিষেধ। এখন এরপরে যে গেটের ওই ফাঁক দিয়ে, গেটের ফাঁক অনেকখানি ফাঁকা, ওই ফাঁক দিয়ে ব্যাগটা হাতে দিছি, দিয়ে নইছে, তখন আমি বলতেছি কি নিচে ফোন আছে, এরকম চুপ করে বলে দিছি যে ভাইব্রেশন করা, তুমি বাসায় নিয়ে তোমার অসুবিধা সুবিধা জানতে পারো। এরপর কি কি দিলেন কি দিলেন, পরে গেটে তখন তো আর্মি সব দখলে নিয়ে নিয়েছে, আর্মি আইছে দৌড়ে। আমি বলছি যে ভাই 1 তারিখ হয়েছে, বাসায় রেশন তো আর তোলা নাই, বাসায় বাজার নাই, হুজুরি খিচুড়ি খাইতে পারে না, এই জন্য ডাইল আর আলু ভর্তা রান্না করে খাবে, ডিম ভাজি করে ভাত খাবে, এই জন্য ডিম আর আলু দিচ্ছি। এই কথা বললে এরপর দেখছে, ব্যাগটা খুললে দেখা যায় হয় আলু আর ডিম আর 1 কেজি সয়াবিন তেল, এই দেখছে, দেখে আর ওরা কিছু বলেনি, এই বাসায় নিয়ে গেছে। সেই ব্যাগটা সে মারা যাওয়ার পরেও এই দেখি পাকের ঘরে ঠিক ওরকমই রয়েছে, ডিমটা খালি ফ্রিজে রাখছে আর আলু আর তেল ওরকমই রয়েছে, কারণ হ্যাঁ ফোনটা দেওয়ার জন্য, এই ফোনটা ভিতর থেকে আতাই ফোনটা নিয়েছে, আর কিছু ধরেনি। এরপরে ওই ফোনটা টেবিলে রেখে দিতে বলতাম, যে বিছানার পাশে টেবিল আছে ওখানে রেখে দাও, ওখানে রেখে দিত। আর ওই আমি কল করতাম প্রতিদিন, তার সাথে রেগুলার কথা রেগুলার হইতো, বিডিআর কি কি হয়, কি কি ঘটনা হইতেছে, কিরকম ঘটনা কোন দিক যাইতেছে, এইগুলো সব সে বলতেছে। যে আমি তোমার বলি না এই যে হাসিনা হয়েছে যে ই করবে, এখন সিমটা তো আমার ভাইয়ের সিম, তারা তো আর ই করতে পারবে না, এক করতে পারবে না, এটা তো আর হেরা জানে না যে এই সিম কার। তারপরে এলো যে এই সিমে কথা বলি, আর আমার সিম আমি বাইরের সিম চেঞ্জ করে ফেলছি, যে আমি যেটা বিডিআর ছিল ওই সিমে রাখিনি, এর একের ভাঙি ফেলাইছি। এরপরে এখন ওই প্রতিদিনের খবর আমি পাই, তাকে ধানমন্ডিতে কোথায় নেয় কি করে এগুলো সব পাই। কিন্তু তারে যখন প্রেশার দেওয়া দিল, যে আর্মিতে নেওয়ার পরে তাকে খুব প্রেশার দিছে, প্রেশার দিছে, এবং যাদেরকে শক দেয় কারেন্টে, সেই এমন লিঙ্গে শক দেয় এটা দেখাইছে তারে। সে ওই সময় বলছে যে আমার হার্টবিট বাইরে, আমি ওই সময় মরে যাওয়া চাইছিলাম, মনে হয় আমি এমনই মরে যাই। মানুষকে মানুষ এরকম কিভাবে অত্যাচার করে, এরা কি মানুষ না জানোয়ার, এই কথাটা বলছে আমার ফোনে আর কি, সব কাহিনী পরের দিন বলছে। ওই দিন আমার সাথে আর কথা বলে না। আমি বৃষ্টির পরে ফোন দিয়ে বলি কি ভাই, আপনার ভাই কি সুস্থ আছে, ঠিক আছে? বা কি হ্যাঁ ভাই তো ঠিক আছে, এশার নামাজও পড়লো, তাই আপনার সাথে ফোন ধরে না কেন, কথা বলে না? তারপরে শেষে বৃষ্টির আব্বা এশার নামাজের পরে বৃষ্টির আব্বার বলে দিয়েছে, আপনার ভাবি ফোন দিলে বললেন যে আজকে আমি কথা বলার মুডে নাই, কথা বলার মতো মানসিকতা আমার নাই। তারপরে আপনার ভাবির টেনশন করতে মানা করেন। এইটা আমার ভাই আবার রাত 10টার সময় বলছে, বলছে যে ভাবি এরকম এরকম আজকে তো আর্মিতে ডাকছিল, হুজুরে মনে হয় যে কিছু জিজ্ঞাসা করছে, হুজুরে খুব নার্ভাস, মানে হুজুরের চেহারা দেখলেই মনে হয় যেন কান্দা কান্দা অবস্থা, তাই হুজুরে এই জন্য আজকে আমার সাথে কথা বলে না, সব যা বলা কালকে বলবে। আর পরের দিন যখন আমার ফোন দিলাম, মানে 10টা 11টার দিকে, এরকম সকালে 10টার সময় নাস্তা টাস্তা হেরা হেরা খিচুড়ি দিয়ে যাইতো, তারপরে কথা বলতো। এরপরে এসে যে কথা বললো যে কিভাবে কি নিছিল কি করলো, কোন জায়গায় নেছে আমি জানি না, কিন্তু আর্মি ক্যান্টনমেন্ট নেছে এটা বলছে। কিন্তু সে জায়গায় আর্মি ক্যান্টনমেন্ট হইলে আমার ওই শখ দেওয়া গুলো দেখাবে কেমন? আর্মি ক্যান্টনমেন্টে কি মানুষ নিয়ে এরকম শখ দেওয়া হয়? আমাকে কোন জায়গা নিয়েছে আমি তো সেই জায়গায় চিনি না, আমি আর্মি ক্যান্টনমেন্ট সব চিনি, ও জায়গাকে আমি চিনবো না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমি ঢাকা কোন জায়গা না চিনি? ঢাকা এই মোহাম্মদপুর মাদ্রাসা থেকে কামেল পাশ করলাম। তারপর কয় ঢাকা আমি কোন জায়গা না চিনি, কিন্তু আমার কোথায় নিয়েছে আমি জানি না। সেই জায়গা নিয়ে আমাকে এরকম দেখাইছে, দেখানোর পর বলছে আপনি যদি এই বয়ান পাল্টাইয়া আপনার এই লিখিত আমরা যে লিখে দিয়েছি এই বয়ান না দেন, আপনার অবস্থা ওরকম হইতে পারে। এই কথা বলার পরে উনি বলতে কি যে আমার যা হয় হবে, কিন্তু এতগুলো অফিসারের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমার নাই, আমি পারবো না এই মিথ্যে কথা বলতে। আমি পারবো না যে এই আপনাদের লেখা দিয়ে এরপর আমারে আমারে হয়েছে যে চাকরি আরো বাড়াই দেবেন, আমার ছেলে মেয়ে চাকরি দেবেন, আমার রিটায়ার্ড হওয়ার পর পেনশন দেবেন, মানে অনেক প্রলোভন ছিল। সে কোনো প্রলোভনে কোনো কিছুতে কাজ হবে না। সে বলছে যে আমার কোনো কিছুতে দরকার নেই, আমি যেটা সত্যি সেটা আমি বলবো, আমি ন্যায়ের কথা আজীবন বলে আসছি। আমি 23 বছর চাকরি কোনো খারাপ অফিসারের তোয়াজ করি নেই, ঘুষখোর অফিসারের তোয়াজ করে কথা বলি নেই, কারণ ঘুষখোর অফিসারে আমি শায়েস্তা করছি উল্টা। জীবনে এরকম ঘটনা অনেক ঘটনা হয়েছে আসলে সত্যি, মানে ঘুষখোর এই মহিলা মহিলা সংক্রান্ত বিষয় সেই সব আর উনি ঠিক করছে।
এই অফিসার রুমে একলা চলে গেছে, একলা যাইয়ে দরজাটাই অফিসারের সাথে কথা বলছে, তাই তো কোনো সাক্ষী নেই, গালাগালি করলে তো কেউ শুনবে না, এরকম করে এই অফিসারকে ঠিক করছে। এটা ঘটনা জীবন অনেক আছে। এখন বলছে যে আমি সেই ইমাম, আমি এমনি এমনি আমার পেশ ইমামে আনে নাই, কারণ আমার সততা আমার ন্যায় এই জন্য আমাকে আনছে। তাই আমার পার্মানেন্টটা হওয়ার কথা এই 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 ডিজি সাহেব আসলে। এরপরে এই ডিজি সাহেব তো আর মানে হইলো কি পেশ ইমাম ভারপ্রাপ্ত ছিল, যে ওনাকে 3 বছর দেখার পরে পার্মানেন্ট করবে। সে 3 বছর দেখার দেখার আগেই ডিজি চেঞ্জ হয়ে গেল। শাকিল সাহেব আসার পর শাকিল সাহেব হইলো যে মানে তার ওয়াইফের যন্ত্রণায় সে খুব অস্থির থাকতো। আসলে তার ওয়াইফ তার কথা মানতো না, এটা আমরা জানি। তো এই জন্য ইমাম সাহেব প্রথম কি জবানবন্দি দিয়েছিলেন, ওটা কি কিছু জানেন আপনি, বা কোন জবানবন্দিটা? সব সময় জবানবন্দি একই দিয়েছে, যেটা হলো দরবার হলে যখন গন্ডগোল শুরু হয়ে পিছনে সবাই চলে গেল, তখন প্রতিটা অফিসার ডিজি সাহেব, আমি ডিজির সাথে সাথে ছিলাম, কারণ ডিজির 2 বাচ্চারে সেই কোরআন শরীফ পড়াইতো এবং ধর্ম ধর্ম বই পড়াইতো বাসায়। তা ডিজি সাহেবের খুব ক্লোজ মানুষ, কয় যে যত খারাপই হোক আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আমার ভালো জানছে, খুব ভালো জানছে, আমাকে ভালো জানছে, আমার সাথে খুব কথাবার্তা বলছে, ভালো জানছে। হাসপাতালে আমি একবার অসুস্থ হয়েছি, ভাবি নিজে দেখতে গেছে, এরকম মানে শাকিলের সাহেবের ওয়াইফ। তারপরে হলো যাইয়া এই আমার হাত লাগছে না, এরপর হয়েছে যাইয়া ঠিক আছে, এরপর হয়েছে এই ওই ওই একই কথা বলছে যে ডিজি সাহেব প্রধানমন্ত্রীকে বলছে, তারপরে মন্ত্রী যতজন আছে সবাই সবার কথা বলছে, সবাইকে বলছে। আর 3-4 জন অফিসার একত্র হয়ে লাউড স্পিকার দিয়ে ফোন হাতে নিয়ে কান্নাকাটি করছে অফিসার, এই মন্ত্রী মিনিস্টার সবাই সাথে। কিন্তু তারা বলতেছে কি যে আমরা হেলিকপ্টার পাঠান, হ্যাঁ এই তো এখনই পাঠাচ্ছি, এরকম বলছে, এখনই হেলিকপ্টার পাঠাচ্ছি, আপনার কোনো চিন্তা নেই, আপনারা এসে পারবেন, এরকম বলছে। তাই এরকম এরকম বলছে তো বুঝতে পারে নাই জি কি আমার হাতটা লাগে নাকি। আচ্ছা ঠিক আছে। জি এরপর হলো যে এই হেলিকপ্টার হেলিকপ্টার পাঠাই দিতেছি, কোনো অসুবিধা নেই। ডিজি সাহেব এরকম বলছে যে আমরা আমরা তো হয়েছে যে ট্রেনিং করা অফিসার, আমরা রশি বাইয়া হেলিকপ্টার উঠে যাবো, ওরা আমাদেরকে পাবে না, আপনি হেলিকপ্টার পাঠান আমরা চলে যাই। আমি দরবার হলের পাশেই একটা মাঠ, দরবার হলের পাশেই আপনি হেলিকপ্টার উপরে রেখে দড়ি ফেলান, আমরা উঠে যাবো, এরকম কথা বলছে। কিন্তু দেবো পাঠাচ্ছি এরকম করে করে তারপরে তো আর হুজুর তো চলে এলো 10:30টায়। এই যত কথা অফিসারের শুনছে টোটাল সব কথা সে জবানবন্দি দিতেছে। তখন আমি আবার ফোনে আমার বলছো, আমি বলছি আচ্ছা তুমি ঘ্যাগো কাছে কাছে ছিলা, এই জন্য এতদিন সময় কথাগুলো শুনছো, সেগুলো তুমি না বললেও তো পারতো, তোমার যদি মেরে ফেলে। পরে বলছে কি মারলে মারবে, তাই তো আরো ভালো, আমাকে মারলে তো আমি শহীদ, তাই তুমি বোঝো না কেন, যদি বাঁচি তাহলে হয়েছে যে মানুষের মতো ইমানদারের মতো বাঁচবো, মরলে শহীদই মৃত্যু হবে, কারণ কলেমা পড়তে পড়তে মারা যাবো, এটা হইলো যে নিয়ম। আর ওই বেইমানের কথা বলতে চাই। এরপরে এই আবার এখন তো প্রত্যেক দিন তারে দরবার হলে ডাকছে, প্রত্যেক দিন দরবার হলে, শুধু একদিন দরবার হলে ডাকে নাই, সেটা হলো যে 10 তারিখ, 10 তারিখ দরবার হলে ওনাকে ডাকে নাই, ডাকছে 11 তারিখ। ও সরি 9 তারিখ ডাকে নাই, 10 তারিখ ডাকছে। 10 তারিখ ডাকার পরে 9 তারিখ একদিন ডাকে নাই, কেন ওই দিন সে ডিজি সাহেবের কাছে যাবে এই বলছিল। 9 তারিখ ডিজি সাহেবের কাছে গেছে, যে নতুন ডিজি গেছে তার কাছে গেছে, ছেলের পরীক্ষা আমি ছেলেকে বাসায় নিয়ে আসবো এটা বলছে, বলছে যে আচ্ছা ঠিক আছে কালকে আসে নিয়ে আসবি বিকালে, এই কথাটা বললেছি ডিজি সাহেব। তা আমি আপনার ছেলে আসার পারমিশন দিলাম, ছেলের এপ্রিল মাস পরীক্ষা, আপনার কাছে এসে পড়ুক, ছেলে অসুবিধা নেই। ওখানে বাসায় তো নানির বাসায় পড়াশোনা হয় না, বই পুস্তক সব বাসায়, একটা ইন্টারের ছেলে এসে তো আর সব বই পুস্তক নিয়ে যায়নি, স্যার কিছু পড়াশোনা হচ্ছে না, ছেলেটা এরকম ক্লাস 8 পর্যন্ত 22টায় বৃত্তি হয়েছে, ছেলের 85 ট্যালেন্ট পুলে বৃত্তি, 5 ট্যালেন্ট পুলে বৃত্তি, এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এখন ছেলেটা যদি পড়াশোনা ডিস্টার্ব হয়, এইগুলা উনি ডিজি সাহেবের কাছ থেকে আইসা 10 তারিখে আমাকে সকাল থেকে হইলো যাইয়া সকাল থেকে 1:45 পর্যন্ত, ঠিক 1:45 বাজে আজান দিছে, মসজিদে মুয়াজ্জিন এমনি আজান দিত, মসজিদ খোল নেই, কখনো মসজিদ খুলতো না, মুয়াজ্জিন এমনি আজান দিলে ঘরের পাশে তো শোনা যায়, তা আজান দিছে আর কি মুয়াজ্জিন ভাই আজান দিছে, আমরা এই দুইজনে নামাজ পড়ে আসি, কেউ তো নাই। আর আর প্রথম ঢোকার পরে ইমাম সাহেবরা একেবারে 5 থেকে 6 দিন আমাদের বাসায় ছিল, সব ইমাম সাহেবরা, মানে টোটাল পিলখানা যে কজন ইমাম আছে 5 জন না 6 জন, মুয়াজ্জিন সহ, মুয়াজ্জিন 2 জন, সবাই সহ আমাদের বাসায় ছিল। আমাদের তো বাসাটা অনেক বড়, আমাদের বাসায় ছিল, কে বাসা যাইতে তারা ভয় পায়, কারেন্ট নাই, কারেন্ট অফ, এই জন্য আমাদের বাসায় তো কারেন্ট আছে। এই জন্য 5-6 দিন পরে তারপর তারা কোথায় গেছে জানি না, তারা আর বলে নাই, হেরা চলে গেছে, এই কথাটা বলছে যে ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা চলে গেছে। আমি বলছি আচ্ছা। এরপর ওই দিন সকালে ডিজি সাহেবের কাছে যাওয়ার পর আইসা আমার সাথে 10:30 11টা বাজে কথা বলা শুরু করছে, তো আমি মোবাইলে আর রিচার্জ করে দিতাম। তারপরে তো কথা বলতে বলতে 1:45 বাজে, এই সব ডিজির কথা, তারপর কি কি জবানবন্দি দিতেছে, যে আমি তো সব সত্যি কথা বলছি, শোনো এখন তারা কিন্তু আমাকে খুব প্রেসার দিতেছে, হাসিনা শেখ হাসিনা যা লিখকে দেবে, আর সে একটা বাজে কথা বলে শেখ হাসিনা সম্বোধন করে, ওই ওই মহিলা খারাপ মহিলা যা লিখকে দেবে এগুলো আমার বলতে হবে, এখন আমার জীবন উল্টেই গেল, আমার বলতে পারবে না, আমার মাইরে ফেলে পারো। পরে তো আমি বলছি কি যে তুমি এখানে একা আছো, আমরা কি টেনশনে আছি জানো, তুমি তুমি এইসব কথা বলো।
পরে বলছে যে দেখো আজকে এই 12ই রবিউল আউয়াল, আজকে আমার মসজিদটা একবার খুব কষ্ট পাইছে, আমার মসজিদে কোনো দোয়া নাই, মসজিদে কোনো কিছু নাই, আজকে আমরা দুইজন মুয়াজ্জিন আর আমি দুইজনে দোয়া করে কান্নাকাটি করে আসবো না। এই কই আমি নামাজে যাই, এখন ফোন একটা বাজে, কি ফোনটা রেখে নামাজে গেছে। নামাজে গেছে, নামাজ থেকে আসার পরে তারে ফোন দিয়ে আর পাই না। এই 10 তারিখ ফোন দিয়ে আর পাই না কেন, সে আসার পরেই বলে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে কলিং বেল দিছে, দরজা কে, আব্দুল কাহার স্যারে আপনাকে দরবার হলে ডাকে। এই গেল, এই দরবার হলে গেল পর কাজ ডাকছে, আমি পায়জামা পরা পাঞ্জাবিটা খালি খুলছিলাম খাওয়ার সময়, তাই পায়জামা পরা আমি পাঞ্জাবিটা পরে টুপি পরে মোবাইলটা পকেটে ঠিকঠাক নিছি, মোবাইলটা পকেটে নিছি, তালা দিয়ে ঘর চাবিও নিছি, গেট তালা দিয়ে চাবিও পকেটে নিছি। আমি কি অসুস্থ ছিলাম যে আমি এগুলো নিতে পারতাম? অসুস্থ থাকলে তুমি বলো, আমার যদি ঘরে বসে হার্ট অ্যাটাক করতো তাহলে কি আমি এগুলো নিতে পারতাম? হুশ করতে হুশ করে আমার তো ঘর খোলা থাকতো। আমাকে এরকম বলছে হাসপাতালে। তারপরে সে আব্দুল কাহার এখন তো ডাকছে, ডাকার পরে এরপরে সে প্রেশার দিয়েছে, খুব চাপ দিয়েছে, এগুলো আপনার আজকে দিতেই হবে, এগুলো আপনার এই এই লেখাগুলো আপনার লিখে দিতে হবে, এই জবানবন্দি দিতে হবে, আমি রেকর্ড করবো। ওই যে প্রেশার দিতেছে, চাপ দিতেছে, তার কিছু বলতে পারতেছে না, ওই রাগের চলে ঘাইমে গেছে, রাগের চলে ঘাইমে গেছে, কয় যে আমার মনে চাইতেছিল তাহলে ওরে মুখ খাই, ঘুষি আমাকে বরিশালের ভাষায় ওরে মুখ খাই, এরকম আমার মনে চাইছিল, কিন্তু কিছু বলতে পারিনি। এরপরে সেটা কয় কি, কয় যে ঘাইমে গেছে দেখি, কয় কি অন্যান্য পুলিশদের কয় এই এই হুজুর আমার গাড়িটা করে বিডিআর হাসপাতাল নিয়ে যা, আমার গাড়িতে করে নিয়ে যা। আব্দুল কার এখন তো নিজে আমার হের গাড়িতে করে আমার লই গেল হাসপাতালে। আমি হাসপাতালে নিলাম না, জানো আমার হার্ট অ্যাটাক করলো, এই কয় হাসপাতালে নিয়ে কয় ওই হুজুর হার্ট অ্যাটাক করছে, হুজুর হার্ট অ্যাটাক করছে। আমি তো সুস্থ মানুষ বাসা থেকে বেরোই আসলাম, আমি হার্ট অ্যাটাক করলাম কখন? আমি ঘরে তালা দিলাম, পকেটে মোবাইল নিলাম, রুমে আমাদের তো মানে রুমে বাসাটা হলো যে আপনার পিছনে একটা দরজা, সামনে একটা দরজা, পিছনে দুইটা রুমের আবার দরজা, বাইরে এগুলো তালা দেওয়া লাগে, মানে খুললে ঘর খুললে সব এগুলো তালা আটকে আসা লাগে। আমি এত কিছু কইরে গেটে তালা দিয়ে ঘরে তালা দিছি, গেটে তালা দিছি, তারপর চাবি পকেটে নিছি, মোবাইল পকেটে নিছি, এই নিয়ে সুস্থ হবে দরবার লাইটে গেলাম। সে আমাকে অসুস্থ বললে আমার হাসপাতালে পাঠাই দিল। এখন আমি তো ফোন করি 2টা থেকে, আমি অস্থির, আমি সারা ঘরে, আমার মায়ের ঘরে সারা ঘরে পায়চারি করি আর ঘুরি আর অস্থির, মা আমি জামাইতে ফোন দিল না, আমি জামাইতে ফোন দিল না, এরকম করি। আর মা কইতেছি কি, তুই এত ব্যস্ত হয়েছিস, দেবে আনে হয়তো ঘুমাই টুমাই পড়ছে, এরকম মা কইতেছে, আমার সান্ত্বনা দিতেছে। আমি কই ও মা না কিছু একটা হইছে, না না কিছু একটা হইছে। এইসব বলার পরে এখন করছে কি, মাগরিবের উযু করে আইছি, আমি আসরের নামাজ পড়ে কান্নাকাটি করছি, দোয়া করতেছি। এরপর আমি আমার ভিতরটা তোলপাড় হয়ে যেতেছে, আপনি বিশ্বাস করবেন না যে আমার কিরম লাগতেছে। আমার কোথায় ছেলে মেয়ে, ছেলে মেয়ে আরেক রুমে, ওরা তো বোঝে না কিছু, ছোট মেয়ে যে ক্লাস অনেক পরে, ছোট, ওরা তো বোঝে না। আর বড় বড় ছেলে মেয়ে দুইজন, এরা তো টিভিতে ওই খবর দেখে আর ওই মিডিয়ার এই ঘটনা নিয়ে যা যা কয় এগুলো শোনে। এখন ওরা অন্য রুমে আর আমি তো অন্য রুমে, মায়ের রুমে, এইসব রুমে পায়চারি করি। তারপরে মায়ের কি এত ব্যস্ত হইস না, ফোন দেবে না। আমি ফোন মনে হয় যে 500 ফোন দিছি, কোনো ফোন ধরে না, ভাইব্রেশন দেওয়া পকেটে ফোন, কেউ ফোনটা বাইক বলো নেয় নাই, নিলে তো আর কি আর কোনো খবর পাইতাম না। এরপরে শেষে এখন কি করছে, আমি মাগরিবের উযু করে কেবল আসছি নামাজে দাঁড়াবো, তখন ফোনটা দিছে। ওই হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভিতরে শুইয়া দেখছে কি যে হ্যাঁ ফোনটা ভাইব্রেশন হয়। তারপরে হে কয় কি কয়, আমি অনেক ফোন টের পাইছি যে ভাইব্রেশন হয়, কিন্তু আমার হাসপাতালে নিল না, জানে আমার হার্ট অ্যাটাক করাইলো, এই কথাটা আমার বলছে ঢাকা মেডিকেল হইসা। তুমি বিশ্বাস করো আমি সুস্থ মানুষ গেছি, মনে হয় আমার হাসপাতালে নিল না, জানে আমার হার্ট অ্যাটাক করাইলো। কিন্তু কি যে হয়েছে এটা তো আর জানে না। আমি কি করছে তোমারে, আমি বলছি তোমার কোনো অত্যাচার করছে, কিছু করছে? না না কিছু করেনি, আমাকে কতগুলো ইনজেকশন দিয়েছে আর স্যালাইন দিছে, আমার তো শেষ, এই কথাটা বলছি, আমার তো শেষ। সে জানছে যে হ্যাঁ ওই যারা সাক্ষী দেবে না তাদেরকে মেরে ফেলবে, এইটা সে ভিতরে আমাকে বুঝতে দেয়নি। আমাকে বলছে আমি তো শেষ, দোয়া করো আর কলেমা পড়তে থাকো, লা ইলাহা পড়তে থাকো, এটা খালি এই ওই হাসপাতালে এই 6টার সময় ফোন দিয়েছে, মাগরিবের সময়, মার্চ মাসে তো 6টা কি 6:30, আমি আধা ঘন্টার ভিতরে আমার ছোট ভাইয়ের সাথে হুন্ডায় চলে গেছি। যাইয়া দেখি কি ওই স্যালাইন অবস্থায় শোয়ানো, ডাক্তার এখন আসেনি, ওই অবস্থায় বিছানায় বেডে শোয়াইছি কেবল। তারপরে যাইয়া এই বসছি আমি, আর 2জন পুলিশ পাহারা দিয়ে দিচ্ছে। হে হার্ট অ্যাটাক করছে, কি উঠে দৌড় দেবে না পলাই যায়, সে কি আসামি? 2জন পুলিশ দিচ্ছে, আমি বলছি পুলিশদের, আমি বলছি আপনারা কেন এখানে বসে আছেন, সে কি আসামি কোনো পলাই যাবে? আপনারা যে গেটের কাছে বসে থাকেন, যান দূরে যান, এই রোগীর কাছে যদি আপনারা বসে থাকেন রোগী আর অসুস্থ হবে। এই কথা বলার পর একটু দূরে যাই টুলে বসে রয়েছে, কারণ আমার কথা হচ্ছে আমি তো হুজুরকে সব জিজ্ঞেস করবো, এই জন্য ওদেরকে তাড়াই দিছি, 2টা সেপাই, ওদেরকে আমি দূরে সরাই দিছি। তারপর আমি আস্তে আস্তে এর সাথে তো কথা বলতে পারে সব, এই আছে ভালো আছে। তারপরে এখন বলতেছে যে, আমি বলছি কি করছে, আমারও তো প্রেশার দিয়েছে, আব্দুল কাহার এখন ওই ওই জবানবন্দি বলার জন্য রেকর্ড করবে। আমি বলে ওই হে গো কথা বলা লিখে দিয়েছে, ওইগুলো বললে বললে রেকর্ড করবো, শুনছে এইগুলো বলে আমারে। আমি বলে এগুলো করবো, আমি তো এগুলো জীবনও করবো না, আমার প্রেশার দিয়েছে, ওই প্রেশারে আমি সহ্য করতে পারিনি, আমি ভেঙে গেছি,
ইমাম সাহেবকে কি লিখে দিছিল, কিছু বলছে, কি বলাইতে চাইছিল? লিখে দিয়েছে যে আমি আমি দরবার হলে গন্ডগোল শুরু হওয়ার সাথে সাথে আমি বাসায় চলে গেছি, আমি বাসার ভিতরে ছিলাম, আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না এই সম্পর্কে, এই এই বিডিআর এর এই ঘটনার সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। এইটা তারে বলতে বলছে যে সে কিচ্ছু জানে না। তা আমি দরবার হলে লইলাম 2.5 ঘন্টা, আমি কিছু জানি না, এই কথাটা বলবো কেন? আমি তো অফিসাররা কার সাথে কি বলছে আমি সব জানি, আর এই অফিসারদের সবার সাথে আমি জীবনে চাকরি করছি। কেউ টোয়াইসি, কেউ সিও ছিল, কেউ লেফটেন্যান্ট সেক্টর কমান্ডার ছিল, আমি তো এদের সবার সাথে চাকরি করছি, আমার অফিসার সবার পরিচিত, আমি এদের সাথে আমি সবার সাথে আছি। আমার তো মানে এদেরকে রক্ষা করার জন্য আমি বিধি পেয়ে গেছি যে কিভাবে এদেরকে বাঁচানো যায়। এরা যদি ওরা যদি সত্যি মারামারি করে ফেলে, উনি ভয় পাইছে যে মারামারি যদি মেরে ফেলে, কিন্তু মারবে যে এটা উনি বুঝতেই পারেনি। উনিকে আমি কল্পনাও করতে পারিনি যে হাসিনা এরকম পরিকল্পিত ভাবে এরকম খুন করবে, এই কথাটা উনি বলছে। এটা বলছে হাসপাতালে বসে লাস্টে, যে এই যে যত তদন্ত হয়েছে, যত কিছু হয়েছে, তার ভিতর বুঝলাম এইটা হাসিনা একটা পরিকল্পিত ভাবে জামাত ইসলামের আর হইলো যে বিএনপির অফিসারদের সরাই দিল। ওর পথ খালি, এখন সব আওয়ামী লীগ আসবে, দেখবো সব আওয়ামী লীগ, সব অফিসার আসবে আওয়ামী লীগ। এই হাসপাতালে বসে আস্তে আস্তে, আমি তো হাসপাতালের পাশে দাঁড়াইছিলাম, সিটের পাশে, সিটে ছিল, দাঁড়াইছিলাম, আমার পাশে আস্তে 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 সব কথা বলছে। বলছে যে আমাকে প্রেশার দিয়েছে, আমি ঘামাই গেছি পরে এরা বলে কি যে আমি হার্ট অ্যাটাক করছি। আব্দুল কাদের এখন তো নিজের বাড়ি থেকে আমার পাড়াই দেয়, তুমি বুঝবা কি? হসপিটালে কি ডাক্তার আসলো? ডাক্তার কি বললো আপনাকে বা কি বুঝলেন তখন? এরপরে না, এরপরে তো হলো যে ডাক্তার দেখছে, ওইখানে যে বিভাগীয় প্রধান তারে দেখতে বলছে, সে দেখছে, দেখা টাকার পরে রাত্রে দেখছে, তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, তারপরে বলছে অন্য এক জায়গায় নিতে হবে পরীক্ষা করতে। এটা বললে এরপর আর নেই। পরে বলছে কি যে এখন আর নেওয়া যাবে না। কেন বলছে সেটা আমি জানি না, এটা ভিতরে কি চলতেছে সেগুলো তো আমি জানি না, অফিসাররা ফোন দিয়ে তাদের সাথে কথা বলে। এখন বলছি অন্য জায়গায় এক জায়গায় নিতে হবে করতে, হ্যাঁ এটা হার্ট ফাউন্ডেশনে নেওয়াই ভালো, মানে ওই যে সরোয়ার দিতে। তারপরে একটু পর বলছে কি যে না নিতে হবে না, এখানেই থাক। তার মানে শেষ শেষ অবস্থায় আর কি। ওদিন গেছে, ওই রাত্র গেছে, রাত্র 3টার সময় সে বাথরুমে গেছে। আমি ধরছি, কিন্তু তুমি আমার ধরো, আমি কি অসুস্থ, আমি কি হাঁটতে পারবো না? এর মানে মনে সাহস যে আমি তো সুস্থ মানুষ, তুমি আমার ধরো কেন? পরে তারপরে আমি হাত ধরে ধরে নিয়ে গেছি, যে যদি পড়ে যায় ডাক্তার আমার বকা দেবে। পরে হাত ধরে ধরে বাথরুমে নিয়ে গেছে, বাথরুমের ভিতরে আমার যাইতে দেয়, সে নিজে যাইয়া পায়জামার কিটা করলে বাথরুম করে, পেশাব পায়খানা কিচ্ছু আসেনি, কোনো কিছু আসেনি। যে আমার পেশাব আসে না, বাথরুম আসে না, মনে হইতেছে বাথরুম আসবে, আর হয়নি। এরপর আবার পায়জামাটা যেমন ঠিকঠাক করিয়া লুঙ্গি, আমার ভাই বলছিল যে এখানে হাসপাতালের পাশে আমার এক বন্ধু আছে, ওর বাসা আছে, ওই মেশিনের এরিয়া ম্যানেজার, আমার ছোট ভাই। তা বলছিল যে আমার একজন বন্ধু আছে, ওর বাসা আছে, ওর বাসাতে লুঙ্গি আনি দিল ভাই। না না, আমি পরের লুঙ্গি করি না, কেউ লুঙ্গি আনবো না, আমার পায়জামা পরা থাক। ওইরকম অবস্থা ছিল। তারপরে হইলো ওই পায়জামার ভিতর থেকে ক্যাথেটার লাগাইছে, যে ই করার জন্য। এরপর ওইটা সবাই লাগাইছে পরের দিন সকালে, ওই ওই দিনে আর কিছু করে নাই। রাত 3টার সময় বাথরুমে গেছে, এটা কেউ জানে না, আমি জানি, আর আমার আমার ছেলে জানে, আর এমনি অন্য নার্সেরা টার্সেরা কেউ দেখেনি। বুঝলে, তো আবার বকা দেবে, আপনি কেন উঠে নিয়ে গেছেন, হ্যান করছেন ত্যান করছেন, এইসব করবে। পরে ওই পরের দিন ডাক্তার আসলো সকাল 10টায়, আইসে দেখে টিকে আমার দেখলো 10 মিনিট, দেখে টিকে আমাকে ডাকলো, সিদ্দিক সাহেবের ওয়াইফ কেটে। আমি বলছি আমি, জি বলেন। পরে বলছে একটু এদিকে আসেন, একটু দূরে ডেকে আমাকে বললো যে আপনার হাজবেন্ডের হার্ট, কিডনি, লাংস সব নষ্ট হয়ে গেছে। তার আমি আমি তখন কান্না করে দিছি, আমি বলছি স্যার, আমি তো অনেক হার্ট অ্যাটাক রোগী দেখছি, কিন্তু আমি তো কেউ জানি না যে এরকম সব অর্গান নষ্ট হয়ে যায়। তাই তার কালকে হার্ট অ্যাটাক করলো, আজকে সব অর্গান গুলো নষ্ট হয়ে গেল। এই কথা বলার পরে হ্যাঁ উনি বলছে উপরওয়ালা এরকম আমার দেখায়, উপরওয়ালার হাত দিয়ে আমার দেখায়, উপরওয়ালারে বলেন, আল্লাহর কাছে বলেন, আর সব আত্মীয় স্বজনকে খবর দেন, আমার কিছু করার নেই। এই কথা বলে উনি বয়স্ক, খুব বয়স্ক লোক। তাই এটা বললে উনি এমনি আমার দিকে মুখ না তাকাই, এদিকে আমি যখন কান্না করা শুরু করছি, আর একদিকে মুখ তাকাই হেঁটে গেছে। মানে সে, তারও খুব কষ্ট লাগছে, সেও যে কিছু করতে পারছে না, সে অসহায়। সে ডাক্তারদের নাম আমার মনে নেই, আমি বলতে পারবো না। তারপরে ওই সময় কে ছিল সেটা জানলেই তো ওখানে খাতায় পাওয়া যায়। তারপরে উনি চলে গেছে, চলে যাওয়ার পরে এই সবাই ফোনে খবর, আমার ছোট ভাই ছিল, আমার ছেলে ছিল, সবাই ফোনে আত্মীয় স্বজনের খবর দিয়েছে যে এরকম বলে সব অর্গান বলে নষ্ট হয়ে গেছে। এক রাইতে কিভাবে অর্গান নষ্ট হয়ে যায়? তারপরে এরপর আমি আমি জিজ্ঞেস করছি, আমি বলছি যে তুমি কালকে হার্ট অ্যাটাক করলা। আমার ছোট ভাই বলতেছে যে হার্ট অ্যাটাক করলে তো মানুষের একটা অঙ্গহানি হয়, প্যারালাইসিস হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, মানুষ তো বেঁচে থাকে। এই জন্য অর্গান সব পৌঁছে যাবে, ও তো এমনি চিনায়, কারণ ও তো জানে সব অর্গান নষ্ট হয়ে যাবে। এটা তো কোনো ইনজেকশন পয়জন না দিলে হয় না, কোনো পয়জন শরীরে দিলে তাহলে এরকম সব অর্গান পৌঁছে যায়। কারণ আমি কই কি আসতে, আমি ওর কি আসতে চুপ থাক ভাই, কথা কইস না, যেন কোনো জান যেন বাঁচান যায়, কথা কইস না, এখন দেখ আল্লাহ আল্লাহ করে, এখন কইস না বাজে কথা। এই আমার ভাইরে আবার বলছি। তারপরে আমার ভাই তো ইংলিশ ও তো সব জানে, ও ওষুধ সম্পর্কে সবকিছু আর অভিজ্ঞতা আছে। তারপরে তো এই সবার খবর টবর দিছি, আর আমি হুজুরের পাশে বসে, ঠিক তখন আপনার 1টা বাজে। এখন আমার ভাই বলতেছে যে আপনি খাবেন কি? কয় কি, কয় আমি খাবো হইছে যে জুস। কয় কি দুলা ভাই আপনার ডায়াবেটিস 27, আর আপনার 27 ডায়াবেটিস, তো আপনার জুস খাওয়া যাবে না, ডাক্তার আমাকেও পিটাইবে।
তারপর কয় তাই কি খাবো, কয় কি কয় স্যুপ খান, আমি একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ এনে দিই। কয় এই চাইনিজ রেস্টুরেন্ট আর যাবো স্যার, আমি চাইনিজ রেস্টুরেন্টের স্যুপ খাই না, এই বাংলা রেস্টুরেন্ট থেকে এনে দিলে হে খাই। এরকম সুস্থ মানুষ সে। তার অর্গান নষ্ট হয়ে গেলে, যারা অনেকদিন অসুস্থ হইলে বা হার্ট অ্যাটাক করলে, তার একটা শরীরের সমস্ত শরীরে একটা ইমেজ থাকবে না, সেরকম কিছু নেই। সে সুস্থ মানুষ কথা বলতেছে। পরে আমার ওই থেকে আমি কি করছি, কিছু আঙ্গুর আর একটা বোতলে ডাবের পানি দিয়ে গেছে আমার ভাই। আমি একটু ডাবের পানি খাওয়াই, একটা আঙ্গুর খাওয়াই দেওয়াই। এখন হে না চোখ বন্ধ করে, মানে হেলান দিয়ে এরকম যে সিট বসে না, ওরকম সিটটা জাগাই দিছে। বুকে কতটি মেশিন লাগাই দিছে, বুকে কতটি মেশিন লাগাই একটা টিভির মধ্যে থাকে না পাশে, ওরকম থুই দিছে এক সাইডে, বাম সাইডে, আর আমি ডান সাইডে। এখন হয়েছে যে ওইগুলো খাওয়াইতেছি। আর আমি বলতেছি, আচ্ছা কালকে থেকে তুমি যে চোখ বন্ধ করে রয়েছো, চোখ বন্ধ করে আমারে বলছে যে বাইতুল মোকাররমের যে পেশি ইমাম মারা গেছে এই কয়দিন আগে, তুমি কি জানো? তোমাকে কি বলছিলাম? আমি কই, হ্যাঁ তুমি বলছিলা। যে পেশি ইমাম ভালো ইমাম ছিল, আর তার কথা বলতেছে। কয় যে বাইতুল মোকাররমের যে পেশি ইমাম ছিল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি বলছি, ওনাকে কি এখন তুমি দেখছো? আর কথা বলে না, চুপ হয়ে গেছে। কারণ সে দেখছে ওনাকে, এই জন্য মানে এ জানে সব, মানে মৃত্যুর আগে আলামত গুলো আমি জানি, সেটা জানে ভালো করে। আলামত গুলো যদি আমি বলি তাহলে আমি কষ্ট পাবো, এই জন্য সে বলে না। এখন বলতেছে যে আর আর কথা বলে না। আমি, তারে কি তুমি দেখতেছো? সে কি তোমার কাছে আসছে? পরে বলতেছে কি কথা বলে না, চুপ হয়ে রয়েছে। আমি বলছি, তোমার কি খাওয়াই? আমি, তুমি চুপ করে মতো বন্ধ করে রয়েছো, কি খাওয়াই? তারপর খাওয়াই শাক পাতা কিছু একটা খাওয়াও, দুষ্টামি করে দেখেন। মারা যাবে কিন্তু সে 1:45 1:30টার সময় আমার সাথে দুষ্টামি করে। তারপরে এই সময় 1:20 বাজে। ওই ওয়ালে আমি যে জায়গা ছিলাম, এই যে ওয়ালে একটা ঘড়ি ছিল, একেবারে ওই ওই ওয়ালের উপরে একটা ঘড়ি ছিল ওই জিনিসটা, যার জন্য টাইমটা দেখতে পারছে ওরা, নয়তো দেখতে পারতো না। এরপর ওই সময় তো অ্যাভেলেবেল মোবাইল সবার হাতে ছিল না। আমার আমার একটা বাটন ফোন, হুজুরের একটা বাটন ফোন, এরকম। এরপরে এখন ওই এইটা বললো একটা বিষয়। এরপর আমার ভাই আর আমার ছেলে সুপ আনতে গেল। সুপ আনতে যাইয়া ওরা, মানে 10 মিনিট লাগে না, সামনে হুন্ডা আছে তো, হুন্ডা টান দিয়ে গেছে সামনে, 10 থেকে 15 মিনিট পরে ওরা চলে আসে। ওরা একটা পাশে গেছে, ওরা বাইরে হইয়া। তা সেই সময় আমি একা একা পাশে বসে বসে কই যে, তোমার আমি খাওয়াইতেছি, তুমি যে আমার দিক তাকাওই না। তারপরে আমি কালকে থেকে তুমি চোখ বন্ধ করে কি খাও? তুমি চোখ বন্ধ বন্ধ করে চোখের ভিতরে কি দেখা যায়? এখন কয় কি আমি যদি আমি কি খাওয়াই তোমারে? কয় শাক পাতা খাওয়াইতেছো। আমি বলছি যে হ্যাঁ, যদি কেউ চোখ বন্ধ করে থাকে তারে শাক পাতাই খাওয়ায়। হাসে দিছে। কয় কি, কয় যে আমি কি বুঝি না, মুখে দিলে যে কি খাওয়াও? তুমি তো আঙ্গুর খাওয়াইতেছো, ডাবের পানি খাওয়াইতেছো। দেখেন সেই মানুষটার এরা মাইরে ফেলছে ইনজেকশন দিয়ে। এখন বোঝেন পয়জন দিয়ে, যে মানুষটা এতটা সুস্থ। কয় তুমি তো আঙ্গুর খাওয়াও আর হচ্ছে যে ডাবের পানি খাওয়াও, আমি তো এমনি দুষ্টামি করলাম তোমার সাথে। এরপর তাকাই কাকে, এই যে আমি তাকাইছি তোমার দিকে, আমি কি তোমার দেখি নাই? দেখছি তো আমি, এমনি চোখ বন্ধ করে ভাবি। আমি কি ভাবো? কয় যে ভাবি যে দুনিয়া ইবলিসে ভরে গেছে। তারপরে এইসব কথাটা তো সবসময় এই কথাটাই বলে, ইবলিস শয়তানে ভরে গেছে দুনিয়া। এরপর ঠিক মানে 1:30 বাজে, তখন খাওয়া, আঙ্গুর খাওয়া বন্ধ আর পানি খাওয়া বন্ধ। পানির বোতল আমার হাতেই রয়েছে, বাম হাতে, এই ডাইন হাতে, আর বাম হাত দিয়ে হ্যার হাত ধরা আমার, আমি হ্যাঁ ডাইন পাশে যেহেতু। তারপরে এখন ডাইন হাতে আমার বোতলটা, আর বাম হাতে একটু পর পর আমি পানি দিই। আর দেখি কি শ্বাস এরকম ঘন হয়ে গেছে, এরকম করে। তখন আমি বলতেছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেও আমার সাথে সাথে লা ইলাহা পড়ে। এই 15টা মিনিট সে কলেমা পড়লো। এর মাঝখানে একটা কথা বললো 5 মিনিট আগে, 1:40-এ। বলে কি যে, তুমি চায় তাকাই দেখো তো মেশিনটা বন্ধ হয়ে গেছে নাকি? পরে আমি কই কি, না মেশিনটা তো চলে, এখনই বন্ধ হয়ে যাবে। এই কথা বলার পর মানে আমি মেশিনটা তাকাই দেখলাম যে চলে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করতে গেল। কারণ সে জানে যে তারে পয়জন দিছে, কিন্তু আমারে বুঝতে দেয়নি। সে বুঝতে পারছে, খালি আমার এই কথাটাই কইছে যে কতক্ষণ ইনজেকশন দিছে হাসপাতালে, আমার স্যালাইন দিয়ে কতটি ইনজেকশন দিছে, এই হার্ট অ্যাটাকের কি কতটি ইনজেকশন দেয়, এই কথাটা আমি আগে যাওয়ার সাথে সাথে বলছিল। তারপরে এখন আমি বলছি থাক, ডাক্তারে কি দিয়েছে, ডাক্তারের কথা কিভাবে বলবো। এরপর হলো যে এই কলমা পড়তে পড়তে একবারে 1:45-এর সময় শেষ হয়ে গেল। 1:45-এ মারা গেছে। এদিন হয়েছে যে আপনার 13ই রবিউল আউয়াল, 11 তারিখ মার্চের। এরপর তো বিডিআর থেকে খবর, এই ফোন দেয়, আমি জানি না কিছু। আমি ওই সময় আমি সেন্সলেস হয়ে গেছিলাম। পরে আমাকে নিয়ে নাকি অন্য সিটে শোয়াইছে, আমি জানি না কিছু। পরে রাত 8টায় আমার সেন্স আসছে, এই 2:45 থেকে রাত 8টায়, আমি কিচ্ছু বলতে পারবো না। পরে 8টার সময় দেখি আমার সিটে শোয়া, আমার আত্মীয় স্বজন, খালা টালা, আমার বোন টোন যত আছে সব আমার পাশে। আমি আমার পাশে কেন? আমি হুজুরে কই। তারপরে সে, আমি এমনি হুজুর বলে ডাকতাম। আমি হুজুরে কই, তোমরা হের কাছে দেখো না কে, হেরে দাও না কেন? পরে কয় কি, হ্যারে দেখবো কি, হ্যারে তোমার দেখার কিছু নাই, এ তো শেষ, এ তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, হ্যারে আর কি দেখবো? তারপরে সে, আমি হের কাছে একটু যাবো, আমার একটু যাইতে দাও, কেউ আমার যাইতে দেয় না। তো মনে করছে যে আমি কান বজাইয়ে ধরিয়া। পরে বলছি কি, না তুই যাইতে পারবি না, আমি আমার বোন টোন খালা টালা, আমি বলছি না আমি কিচ্ছু করবো না, শুধু যাই আমি একটু দেখবো যে সে কলেমার সাথে আজরাইলকে ডাইনার দিয়ে জাগাইয়া, এরকম করে ডাইনার জাগাইয়া আস্তে ছেড়ে দিয়ে ডাইন পাশে মাথাটা দিয়ে চোখ তাকাইয়া, তারপরে সে মারা গেছে। সে তার শহীদ মৃত্যু হয়েছে।
তার হাতে আমি কানবো কেন? এই কথাটা আমি বলছি তখন। কেন বলছি, কি জন্য বলছি আমি জানি না, আমি বলতে পারবো না। এরপরে এই আমাকে সবাই যাইতে দিচ্ছে, আমি গেছি, যে মাথাটাতে হাত দিয়ে কপাল টপালে হাত দিছি। আমার ছেলে বলতেছি কি, আম্মু আব্বুর না কপাল যখন মারা গেছেন আপনি তো অজ্ঞান হয়ে গেলেন, তখন দেখি আব্বুর কপাল টপাল সব ঘাইমে গেছে, মাথার কপাল টপাল সব ঘাম আমি মোছাই দিছি। এই আমার ছেলে বলতেছে আর কাঁদতেছে। পরে আমি যে দেখিয়া বলতেছি কি, যে মুখটা দাড়ির ওই যে পিটাই না গজাই না, মুখটা আর মাথাটার সাথে বাঁধতে দাও, না হলে অনেক সময় দাড়ি চোয়াল হা হয়ে যায়, মুখ হা হয়ে যায়। তারপরে এই বলার পরে ওর মানে চাচা টাচা কারা কারা ছিল জানি না, ওই খালাতো টালাতো মামাতো এইসব যারা ছিল না, এরা সবার তারা কে কে জানি বাঁধে দিয়েছে মাথা। এরকম আমি যে দেখিয়া মাথায় একটু হাত দিয়ে, বুকে হাত দিয়ে আমি চলে আসছি, আমি আর তখন তাকি নেই। তো বিডিআর আমাদেরকে অনেক মানে হেল্প করা, মারা গেছে পর আমাকে অ্যাম্বুলেন্স দেয়, আমাদের টাকা দেয়, আমাদের রেশন দেয়, এগুলো দেয় ফোন করে করে। আমার ছেলের সাথে যোগাযোগ করে সবাই। মানে আমার ছেলের একটা টাচ ফোন ছিল, ওইটা আমার ভাই, ছোট ভাই বিদেশ থাকতো, ও ইঞ্জিনিয়ার, ও বিদেশে বাহিরে ছিল। তারপরে ও একটা টাচ ফোন পাঠাইছিল আমার ছেলেকে, মানে মেট্রিকে গোল্ডেন প্লাস পাইছে, দেখে কইছে ভাগ্নে তোমার আমি ফোন দেবো। ওর ফোন ছিল, ওই ফোনে আর কি ও ওর সাথে সবাই যোগাযোগ করছে, অফিসাররা যোগাযোগ করে বলছে যে অ্যাম্বুলেন্স দেবে, এই করবে সেই করবে, পোস্টমর্টম হবে। তখন আমি আমি কথা বলছি, আমি বলছি এই রাত্র 8টার পর আর কি। তখন আমি বলছি যে স্যার আমার একটা আর্জি ছিল যে পোস্টমর্টমটা যদি আপনারা না করেন তাহলে ভালো হয়, আমাদের কোনো আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু নাই, যদি লিখিত দিতে আমি লিখিত দেবো, তাও আমার তার পোস্টমর্টম করেন না। কারণ সে খুব পোস্টমর্টম এগুলো করা, রোগীদের গোসল করাইতে খুব মানে ভয় পাইতো। বিডিআরে তো অনেক মানুষ এরকম কত মারা যাইতো, পোস্টমর্টম হইতো, এরকম অনেক হইতো না জীবনে। তা ওইগুলার ইমাম মুয়াজ্জিন গোসল করাইতো, উনি তো সামনে থাকতো, মুয়াজ্জিন গোসল করাইলে সব বলে বলে দিত উনি। তা এগুলা দেখলে উনি খুব এসে আফসোস করতো, কষ্ট পাইতো, যে মানুষটার কলিজার মগজ নিয়ে যায়, আরে এগুলার জবাব দিন কিভাবে, কেন পোস্টমর্টম করে মানুষ। এই জন্য আমি চাইছিলাম না যে তার পোস্টমর্টম হোক। তারা বলছে কি পরবর্তীতে আপনারা যদি আমাদেরকে বলেন যে আমরা বাইরে ফেলছি, পরে আমি বলছি যে স্যার আপনারা যদি লিখিত চান আমরা লিখিত দেবো, তাও আপনারা পোস্টমর্টম করেন না। বলছে আমাদের রুলস, এটা আমাদের মানতে হবে, এটা আমরা কিছু করতে পারবো না। এরপর ফ্রিজিং করলো, আমি এই যে ফ্রিজিং টিজিং করা এগুলো সে পছন্দই করতো না। তারপরে এইগুলো করে রাখলো আমাদেরকে। আমি বলছি আমার একটা আর্জি, আমার পিলখানা যাইতে হবে। কেন? সে হজ করছে, সেই হজের ইহরামের কাপড় তার কবরে তার দিয়ে দিতে হবে, এটা বলছে না। আমাকে বলছে, আমার ছোট ভাইকে বলছে, তার ভাইকে বলছে, সবাই বলছে, ছেলে মেয়ের কাছে বলছে। তা আমি মারা গেলে আমার ইহরামের কাপড় উপর দিয়ে, আমার কাপড়ের কাপড়ের উপর দিয়ে 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 দেওয়া কবরে। তারপরে শেষে এখন এই কাপড়টা আমার আলমারিতে আমার যাই আনতে হবে। পরে বলছে যে ঠিক আছে, আপনার পারমিশন দেওয়া গ্রান্টেড, আপনি আসেন নিয়ে যান। আমি আর আমার ছোট ভাই আর কি হুন্ডায় আমার ছোট ভাইয়ের সাথে গেলাম, রাত্র 9টা 10টা বাজে প্রায়, এরকম হয়েছে। এরকম গেলাম, মনে হয়েছে কি ভাই, পিলখানা মৃত্যুপুরী, এরকম একটা গন্ধ, রক্তের গন্ধ শুধু। আর এর আগে তো যাইনি। এই 11 দিন পর গেলাম, মনে হয় পিলখানা একটা মৃত্যুপুরী, নাই কোনো জায়গায় আলো, নাই কোয়ার্টারে কোনো আলো, নাই কোনো বাতি, নাই কোনো কিছু, রাস্তায় মনে হয় যেন ভূতের দেশে আইছি। এরকম খারাপ লাগছে বলার মতো না। আর যাইয়া মানে দরজাটা খুললে আমি ভিতরে যাইতে পারতেছিলাম না, এরকম আর কি কষ্ট হইতেছিল, খুব কান্না করছিলাম। পরে আমার ভাই বলছে যে তুমি যদি এখন ভাঙ্গে পড়ো এরকম করো, তাহলে তো কাপড়টা কোথায় আমি জানবোই না, আমি নেবো কেমন, আমি কি তোমার আলমারিতে জানি কোথায় কি। পরে আমি আমার রুমে আমি যাইতে চাইনি, আমি ওই রুমে যাবো না। পরে তুই যেই খুলেছ আলমারি খুললে দেখ যেই যা। পরে শেষে আমাকে জোর করে নিয়ে চাকু দেয়া, তুমি চাবি কোনটা দেখাই দাও, আমি খুলি। আর দেখলাম কি বিছনায় হলো যে এসে সুন্দর করে বিছনার উপরে আর একটা চাদর দিয়া, বালিশ 2-3টা দিয়া, তারপরে হেলান দিয়ে এরপর শুয়ে শুয়ে আমার সাথে ফোনে কথা বলতো। আর এমনি সোজা ঠিকই বালিশ বিছনায় দেওয়া আছে, আর ওইটা ওয়ালের সাথে এরকম করে বালিশ দেওয়া, ওইটা হেলান দিয়ে দিয়ে আমার সাথে ফোনে কথা বলতো। এরকম মানে ঘরের অবস্থা। তাই আমি এগুলো দেখে টিকে আর ওই এহরামের কাপড় নিয়েছি। আর আমার ভাই বললো কি, আপু একটা কথা বলি, মানুষ মরে গেলে যারা বাইচে থাকে তাদের তো বাঁচতে হয়। এখন তোমার স্বর্ণ গহনা যা আছে এগুলো নিয়ে যাও, কারণ সে মারা গেছে, এখন তার বাসাটা লুট হওয়া স্বাভাবিক, হইতেই পারে, তার বাসাটা লুট হয়ে যাইতেই পারে, সে মারা গেছে এটা শুনে তো লুট করতে পারে মানুষ, তুমি কিছু করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নেই। পরে শেষে এখন কোন জায়গায় স্বর্ণ টর্ণ আছে এগুলো নিয়ে যাও। আমি কিছু চাবি তোর হাতে দিলাম, তুই খুলে টুললে কোন জায়গা আছে নে, আমার হাত পাও কাঁপে, আমি পারতেছি না। পরে আমি ডাইনিং রুমে চেয়ারে বসে রইলাম, আর ও যাইয়া আলমারি খুললে আমি বলছি যে দেখ যে আলমারির ভিতরে ছোট্ট বক্স থাকে না, যেটা গহনার থাকে, ওইটার ভিতরে আছে গহনার বাক্স টাক্স, ওগুলো লইলাতি। তারপর ও কি করছে, ওগুলো সব বাইর করিয়া একটা মানে ও রুমালে বাইন্ধে আমার বেন্টিকে দিয়ে দিছে। আমার 8-8.5 ভরি গহনা ছিল, আমি নিজে সেলাই করে অর্ডারি কাজ করে আমি 5 ভরি গহনা বানাইছি। আমি সেই মানুষ, কোনোদিন কোনোদিন আমি বসে থাকিনি।
না সেটা সেটা আমরা আপনার সঙ্গে যে আগে কথা হয়েছে আমরা জানি, আমি খুব পরিশ্রমী মানুষ। এবং ধরেন এই যে এরপরে কি হলো, ধরেন পোস্টমর্টমের রিপোর্ট বা পোস্টমর্টমে কি পাইলো ডাক্তার, কি বললো আপনাদেরকে? এরপর এই হইলো ঘটনা শেষ। তারপর তারা টাকা দিলো, অ্যাম্বুলেন্স দিলো, এই দিলো সেই দিলো। পরের দিন ওই হাসপাতাল মসজিদে জানাজা হইলো, এরপর লইয়ে গেলাম বাড়ি। হ্যাঁ, ভাইরা টাইরা সবাই বাড়ি মারি দিলে নিয়ে গেলাম বাড়ি, বাড়ি নিয়ে মারি দিলাম। এরপরে হইলো যে পোস্টমর্টম লইয়া ঘটনা হয়েছে যে পোস্টমর্টম আনতে গেলাম পিলখানায়, কয় কি এটা আছে যে এই লালবাগ থানায়। গেলাম লালবাগ থানায়, আমি আর আমার ছেলে। এই আর কি সারাদিন দৌড়াদৌড়ি। এবার গেলাম যাই লালবাগ থানা কা নিউ মার্কেট থানায় পাঠিয়ে দিছি। গেলাম নিউ মার্কেট থানায়, নিউ মার্কেট থানা কা এটা বিডিআর কবে চলে গেছে, এটা কি আমরা রাখিয়ে দিছি? এটা তো পোস্টমর্টম করে সাথে বিডিআর পাঠিয়ে দিছি। পরে এখন এই বিডিআর এরপরে দিনে যাইনি, এরপর আবার আরেকদিন বিডিআর গেলাম, যাইয়ে বললাম যে ইমাম সাহেবের পোস্টমর্টম রিপোর্টটা আমরা চাই। পরে এখন যে সুবেদার মেজর যে দায়িত্বে আছে আর্মির লোক, তারপরে শেষে বলতেছে কি যে আমরা তো এইসব বিষয় জানি না, এইসব বিষয় অফিসাররা ডিল করে, আমরা কিছু করি না। পরে আমি বলছি ঠিক আছে, আমার তো জানতে হবে কোথায় আছে। আমি যাইয়া টয়সি রুমে গেলাম। টয়সি রুমে কে ছিল আমি জানি না, বলতে পারবো না। তারপর আমি টয়সি রুমে দরজা খুলে বলছি আর আসবো, বলছে আসেন। তারপরে কে আপনি? আমি বলছি আমি ইমাম সাহেবের ওয়াইফ, পেশ ইমাম সাহেবের ওয়াইফ। তারপর বলছে যে কি জন্য আসছেন? আমি বলছি যে ইমাম সাহেবের পোস্টমর্টম করা হয়েছে, আমি পোস্টমর্টম রিপোর্টটা চাই। পরে বলতেছে যে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কি করবেন, আপনি কি ইমাম সাহেবের ফেরত পাবেন? আমি বলছি স্যার এখন তো এই কথা বলার সময় নেই, এখন তো এই কথা বলবেন না, কারণ পোস্টমর্টম করার আগে আমি নিষেধ করছিলাম যে পোস্টমর্টম করবেন না, কিন্তু আপনারা পোস্টমর্টম করলেন। এখন রিপোর্ট তো আপনারাও যেরকম পাবেন আমি সেরকম পাবো, আমি হকদার। এখন আমার হাজবেন্ডের পোস্টমর্টম রিপোর্ট আমি পাবো না, আমাকে দিতে হবে। পরে বলতেছি কি যে আমাদের এখানে আসেনি, আসলে পাবেন, যান। আমি খুব উচ্চ স্বরে কণ্ঠে বলছি, আমাকে দমক দিয়া। তারপরে আসলে পাবেন, যান। তারপরে শেষে খুব রাগ হয়ে বলছে আমি চলে আসছি। চলে আসার পর নিচে এক সুবেদার ছিল, উনি নিচে আমার সাথে সাথে অনেক দূর চলে আসছে। আসার পরে উনি ভাই বলছে যে ভাবি, মানে হাটে আর কথা বলে মানুষের যাতে না বোঝে, বলছে যে ভাবি আপনি আর পোস্টমর্টম রিপোর্ট নিতে আইসেন না, জায়গার অবস্থা খুব খারাপ। এখন হইলো যে আপনি যে 4 জন নিয়ে আসেন, এই 4 জন নিয়ে বাঁচতে পারেন কিনা দেখেন। আপনাকে পিস কিন্তু ছাড়বে না, কই দিলাম। মানে আরেকটা কথা বলছে, আপনাকে পিস ছাড়বে না, এই কথাটা বলছে যে আপনারা সাবধানে থাকেন আর পোস্টমর্টম রিপোর্ট খোঁজ দিয়েছেন না। আসলে ভাই তারপরে আমার পিছনে আমার আর্মির অফিসার 3 জন আমাকে ফোন করতো। কে করতো আমি জানি না ভাই, এগুলা হচ্ছে যে পরে হ্যারাসমেন্ট, এগুলো আমি কাউকে কখনো কোনোদিন বলিনি, আমার বাচ্চাদেরও বলিনি। 3 জন অফিসার, তারা একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর আর একজন মেজর, 3 জন আমাকে কন্টিনিউ ফোন করতো আমাকে দেখা করার জন্য। আমি কোথায় দেখা করবো? বলছে যে একটা রেস্টুরেন্টে বসি, এই করি সেই করি। নাম বলছে আমাকে, আমি অত নাম মনে রাখতে পারি না। নাম বলছে, তারপর আপনাকে দেশি এইসব বলছে, মানে বরিশাল বাড়ি এইসব বলে আমাকে। পরে আমি ক্যাপ্টেন অমুক এরকম বলছে, নামও বলছে, এই মেজর অমুক। তারপর আমি মেজর, হ্যাঁ আমি ডাক্তার, আপনি আমাকে চেনেন, হাসপাতালে দেখছেন, এইসব বলছে। কিন্তু আমি তো হাসপাতালে ডাক্তার দেখছি, আমি ডাক্তাররা আমার ফোন করবে এই করবে তো আমি জানি না। এরপর আমি অ্যাভয়েড করতে করতে আমি অনেক দিন, মানে তখন আমি হাজারিবাগ বাসা নিয়েছিলাম, কারণ ওরা পাবলিকে পড়ে, এই জন্য। আমার ছেলের যে ইন্টার পরীক্ষা হয়ে গেছে, আমি হাজারিবাগ বাসা নিয়ে আমি চলে গেছি রায়ের বাজার ভয়ে। ইমাম সাহেব মারা যাওয়ার পরে আপনারা সরকারের পক্ষ থেকে, বিডিআর এর পক্ষ থেকে কোনো কি সাপোর্ট পাইছেন বা কি অবস্থা গেছে আপনাদের? অবস্থা গেছে, সে যখন মারা গেছে তখন ব্যাংকে মাত্র 60,000 টাকা আছে, এইটা ছিল সম্বল। 4টে বাচ্চা নিয়ে তখন আমার তো মনে হয় যে আমি অথই সাগরে ডুবে গেছি, যে কিছু করবো। আমি তো কোনোদিন বাহিরে বের হয়ে কিছু করি নাই, আমি তো সব মানে পারি, কিন্তু আমি তো করি নাই, এখন তো অভ্যস্ত না। এরপর শেয়ার মার্কেটে সে প্রাথমিক শেয়ার গুলো করতো আগে থেকেই, কিন্তু ওইতে আমি শেয়ার মার্কেট শিখে গেছি। সে বুঝতে পারেনি যে আমি দেখে দেখে শিখে গেছি, সে বুঝতে পারেনি। সে আমাকে বলছে, মানে বলতো প্রায় যে আমি মারা গেলে তোমার কোনো কষ্ট হবে না, কারণ তুমি এই বাচ্চাকে আগলাই রাখতে পারবা, এই ক্ষমতা তোমার আছে, আল্লাহ দিয়েছে তোমারে। আপনি বিডিআর কমিশনে তো গেছিলেন, আপনি বিডিআর কমিশনের মধ্যে আপনি 3 নম্বর সাক্ষী। আমি জানি না আমি কয় নম্বর সাক্ষী, কিন্তু বিডিআর তদন্ত কমিশনে আমাকে ডাকছিল, আমি গেছি। সেখানে হইলো যে আমি যে কথাগুলো এই যে লাইন বাই লাইন বলছি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এটা বলছি না, এটা লেখার দায়িত্ব তাদের, তাই না? লিখবে, আর না হইলে রেকর্ড করবে। আমি বলছি যে আপনারা যদি লিখতে না পারেন আমার কথা রেকর্ড করেন, আমি আমার মতো বলি, আপনারা সেই কথাটাই প্রচার করেন, সমস্যা নেই আমার কোনো। আর সত্যি সবসময় একরকমই হয়, 2 রকম হয় না। মিথ্যা বলতে গেলে বিভিন্ন রকম হয়, সত্যি সবসময় একরকম হয়, এই কথাটা আমি তাদেরকে বলছি। তারা রেকর্ড করেছে অল্প একটু সময়। আমি যেটা বুঝতে পারলাম যে সেখানে মানে সম্পূর্ণ শেখ হাসিনার দোষটা বলা যাবে না, এরকম একটা ভাব। আমি যেটা বুঝছি ভাই, এটা আমি জানি না আমি কতদূর সত্যি বলি বা ঠিক বলি, কিন্তু আমার যেটা আইকিউতে যেটা বলছে যে এটা সম্পূর্ণ হাসিনার দোষ বলা যাবে না, এরকম। কিন্তু আমরা যেটা জানি, মানে এটা আপনি কিভাবে বুঝলেন? ওরা আপনাকে কি বুঝলাম যে এই কথাগুলো মানে 3 বার আমার লেখা কাইটে কাইটে আনা লাগছে। আমি লেখে নিয়ে গেছি, সেইটা কাটছে।
তারপর আমি লিখে নিয়ে গেছি আমার মতো করে সব সাজাইয়া, সেটা তারা কাইটে কেটে 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 আবার বানাইছে। আমি বলছি আমি তো এটা বলছি, আমি এটা বলি নাই। তারপর আবার কাটছে, তারপর আবার লিখে আনছে। তখন আমি বলছি যে আপনারা যে এই যে এক্সট্রা একটু সাথে সাথে বাড়াইছেন, এগুলো তো আমি বলি নাই, এগুলো তো মিথ্যা হবে। কারণ আমি যেটা বলি সেটা হবে, যেটা আমি বলি নাই সেটা লেখলে তো মিথ্যা হবে। পরে আবার সেটা কাটছে, আবার লেখছে। তারপরে আমি বলছি যে আমি যা যা বলছি অনেকগুলো বাদ গেছে এর মধ্যে থেকে, এটা আমি বলে আসছি। অনেকগুলো বাদ গেছে, আমার ডিটেলস সবকিছু হয় নাই। কারণ এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা ইমাম সাহেবের পোস্টমর্টম রিপোর্ট পাইনি, এবং বিডিআর এর 3টা থেকে পরের দিন 2:30 পর্যন্ত কি চিকিৎসা হয়েছে সেটা আমরা জানি না। একবার এই বিষয়ে আমরা অজ্ঞ। আমাদের একটা প্রেসক্রিপশনও দেওয়া হয়নি, আমাদের পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। হাসপাতাল থেকে খালি হয়েছে যে মৃত্যু সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে, শেষ, মারা গেছে সেটা। তো এইটা আমি এইটা আমার জানার বিষয়। এইটা এই যদি আপনারা তদন্ত করেন তাহলে আমার এইটা তদন্ত করেন, পোস্টমর্টম রিপোর্টটা যদি পান, এটা আব্দুল কাহার আখন্দ জানে, আর কেউ জানে না। হুজুর সব আমার বলছে যে আব্দুল কাহার আখন্দর কাছে সব আমার ডকুমেন্টস, সব প্রমাণ আব্দুল কাহার আখন্দর কাছে। আর আর্মিতে কিছু আছে ওটা জীবনেও কেউ খুঁজে পাবে না, কারণ আর্মিরা ওটা খাইয়ে হেলাবে। কইছে আমার এই কথাটা কইছে যে আর্মিরা ওই জিনিসগুলো খাইয়ে হেলাবে, মানে হজম করে ফেলবে, এইটা আর কি আমার বলছে। কিন্তু আব্দুল কাহার আখন্দর কাছে সব ডকুমেন্ট আছে, এই সরকার থাকতে কোনোদিন সেটা প্রচার করবে না, এটা হাসপাতালে বিষয় বলে গেছে। তো আমার জবান প্রচার করবে না। ওই সময় তো ধরেন আরো 2টা তদন্ত কমিটি হয়েছিল, একটা আর্মি তদন্ত কমিটি যেটা প্রধান ছিলেন জাহাঙ্গীর সাহেব, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা। সেটা হয়েছিল মারা যাওয়ার পরে। জি জি জি। তো আরেকটা তদন্ত কমিটি ছিল আনিসুজ্জামান সাহেবের। এই তদন্ত কমিটি গুলাকে আপনাদের সঙ্গে কোনো কথা বলছে বা কি অবস্থা ছিল? এরা কেউ আমাদের সাথে কথা বলে নাই, কিছু বলে নাই। কিন্তু বিডিআর থেকে, মানে বিডিআর এর ডিজি আর হইলো যে আর কে জানি না, আমি কে বলছে কথা সেটা কোনো, আমাকে এরকম কিছু বলে নাই। বলছে যে আমি বিডিআর এর সদর ব্যাটালিয়নের টয়েছি বলছি, আবার বলছে আমি আমি এখন বর্তমান ডিজি আছি বিডিআর এর মহাপরিচালক অমুক বলছি, আপনার কথাটা রেকর্ড করা হবে, আপনি হুজুর কিভাবে মারা গেল। তখন আমি বলছি যে সে তো অসুস্থ হইলো, হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে মারা গেল, এটা বলবো। কারণ এটার সাথে অন্য কিছু তো আমি বলবো না। এটা তো আমার আমার হুজুরের মারা যাওয়াতে আমি বুঝে গেছি যে আর কিছু বলা যাবে না। হুজুরের মারা যাওয়াতে তো আমি বুঝে গেছি যে আর কিছু বলা যাবে না। আমার হলে এই 5 জন আমরা থাকবো না, আয়নাগরে যাওয়া লাগবে। সে সময় তো আয়নাগর জানি না যে আয়নাগর হয়েছে, আমশন বাইরে আয়নাগর, তখন তো বুঝি না। কিন্তু তখন বুঝি হাসিনা মাইরে ফেলে মানুষ নিয়ে, এইটা আমরা জানতাম যে ও নিয়ে নিয়ে মানুষ মাইরে ফেলে। কিন্তু এরা আমরা বিডিআর ভিতরে থাকতেই জানছি। কেমনে যে ও আবার সরকার হয়েছে, ও আবার ক্ষমতায় গেছে, দেখবা যে দেশটার জ্বালাই করে মারিয়ে এলাম, এই কথা মানে আমার সহ্য করতে পারতো না হাসিনার কথা। কেন আমি জানি না, অসভ্য মহিলা, মহিলা খুব খারাপ, ভালো না, এইসব বলতো। তো আপনাকে কারো কাছে এই কথাগুলা, এই যে মন খুললে আজকে কথাটা বলতে পারলাম ভাই, কাউকে কোনোদিন বলতে পারিনি ভয়। কে কোন জায়গা থেকে বলে দেবে, কে আমার ছেলে মেয়ে কোথাও উড়ে যাবে, কোথায় হারাই যাবে, আর পাবো না। আচ্ছা থাক, ও কথা যে মরে গেছে তারে নিয়ে টানাটানি করতে যাইয়া যে কজন বাঁচে আছে সে কজন লোক হয়ে যাবো, এই ছিল আমার মনে ভয়। এখন স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কিন্তু ইমাম সাহেবের প্রসঙ্গগুলো আছে। আমি ওই যে বাইরে থেকে একটা গাড়ি ঢুকে যে পিলখানায়, যে তারা হিন্দি এবং ইংরেজিতে কথা বলছে, তারা যে কমান্ড করছে, তখন এই তথ্যগুলো আছে। পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে হাসপাতালে যে কথাবার্তাগুলো আর কি, সেই প্রসঙ্গটাও একটা অংশ কিন্তু স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আছে, যেটা আমরা দেখেছি। তো তারপরেও আপনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আপনার মনে হয়েছে যে এই স্বাধীন তদন্ত কমিশন শেখ হাসিনার দোষ বলা যাবে না, এই জাতীয় একটা ধারণা কারো এটা লিখতে চায় না তারা। আমি যে বলছি যে এই যে তাপস যে শেষে দরবার করতো, তারপরে এই যে লিফলেট গুলো বিতরণ করা হইলো, লিফলেট গুলো কোথা থেকে আসলো? আকাশ থেকে হেলিকপ্টারে পড়ছে? কোন সৈনিকের বাবার ক্ষমতা আছে হেলিকপ্টার উপরে আকাশে চালানো? ক্ষমতা আছে? অফিসাররা উপরস্থ অফিসাররা বা প্রধানমন্ত্রী না করলে, মন্ত্রী মিনিস্টাররা না করলে এটা ক্ষমতা আছে? আপনি বলেন, কোন সৈনিক না পারবে ওই হেলিকপ্টারে কাগজ ফেলাইতে? পারবে না তো। এগুলা কেন, এগুলা যে এই যে এগুলা করছে, এটা তো করছে শেখ হাসিনা, এটা তো স্পষ্ট মন্ত্রী মিনিস্টাররা করছে। এই যে এটা তাপস যে মসজিদে যাই যে মিটিং করতো, এগুলো তো হুজুর সহ্যই করতে পারতো না যে তাপস ও কি ষড়যন্ত্র করতে আমাকে পিলখানায়। আমি এটাই বুঝি না, এটা খালি কইতো কি ষড়যন্ত্র করতে প্রতি শুক্রবার এসে আমাকে তারাই নামাজের পরে আমাকে তারাই দিয়ে 3টে 3:30 আপনি যে কথাটা বললেন এটি গুরুত্বপূর্ণ কথা। নিশ্চয়ই আমরা এ ব্যাপারে আরো কাজ করবো, এবং যারা ইতিমধ্যে স্বাধীন তদন্ত কমিশনে সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে যদি কেউ যদি মনে করেন যে আপনাদের সাক্ষ্য যথাযথভাবে প্রচার হয়নি
যথাযথভাবে রিপোর্টে আসে নাই, বা আপনারা কোনোভাবে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, আপনারা চাইলে দয়া করে আমার সঙ্গে আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। কারণ বিডিআর এর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক বিচার এবং সঠিক বিষয়টি সামনে আনতে হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষিত করার জন্য। আমার ছেলেকে জিজ্ঞেস করে অফিসাররা, তোমার বাবাকে কি মেরে ফেলা হয়েছে যখন আইএসএসবি পরীক্ষা দিতে যায়? সেই বোর্ডে আর্মিতে পরীক্ষা দিয়েছিল না, আর্মি অফিসারের পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষায় সে পাস করছে। তারপর শেষে আইএসএসবি পরীক্ষায় 3টা পাস করছে, 3টে ক্লাস হয় 3 দিন, 3টা ক্লাসে পাস করছে। সেই কোরোলিং করা, কোন সিলে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কত পরিশ্রম করে পরীক্ষাগুলো দিয়েছে। সব টিচাররা যারা যারা ক্যাপ্টেন যারা ক্লাস নিয়েছে তারা বলছে যে গুড, ভেরি গুড দিয়ে 100 নাম্বার দিয়েছে সবাই। এটা আমার ছেলে সবসময় নাম্বার দেখে, কারণ ছোটবেলা থেকে ওর একটা অভ্যাস যে 100তে 100 পাবে, এরকম একটা ওর মানে জেতার একটা মানুষই থাকে না ছোটবেলা থেকে এরকম। বিভিন্ন আপনার ওই প্রতিষ্ঠানে আমরা ওর পরীক্ষা দেওয়াইছি সিলেট থাকতে, সেখান থেকে ও সব প্রতিষ্ঠান থেকে মানে পাস পেয়েছে। এখন হলো অ্যাসোসিয়েশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন থাকে না, ওইগুলো সিলেটে ছিল বেশি। এরপরে এখন ও তো সবটাই পারছে বোর্ডের ভিতরে, মানে যখন পরের দিন কার্ড দেবে ও তো জানে যে আমার সবুজ কার্ড দেবে, আমার নেবে। এখন ও ভিতরে যাই কথা বলতেছে, তোমার আব্বার নাম কি, তোমার আব্বা কোথায় ছিল, এইসব জিজ্ঞেস করতেছে। মোটে 4-5 জন কি 5-6 জন এরকম হবে বোর্ডে বসা ভিতরে রুমে অফিসার। এখন বলতেছে, জিজ্ঞেস করতেছে তোমার বাবাকে কি মেরে ফেলা হয়েছে? আমার ছেলে মানে তাজ্জব হয়ে গেছে, ও তো জানে না এই ঘটনা। ওর বাবা কি বলছে না বলছে কি ঘটনা আমি কিচ্ছু বলিনি আমার ছেলেমেয়ের কাছে, ওরা তো কিছুই জানে না। ওরা তো জানে আব্বু হার্ট অ্যাটাক করে মারা গেছে হাসপাতালে, আমি নিজে দেখলাম, বুঝলেন না? ওরা তো সেটা জানে, ওইটাই ওদের মাথায় ঢুকেছি। কারণ এখন কি করছে, কারণ ওদের তো বাঁচাইতে হবে, আল্লাহ বাঁচাবে, আমি তো ওদের ইল্লা দুনিয়ায়। এখন আমি বলছি কি মানে ও বলতেছে না আমার আব্বু তো ঢাকা মেডিকেলে হার্ট অ্যাটাকে মারা গেছে। কে বলছে আপনাকে যে আমার আব্বু মারা ফেলছে? পরে এটা বলার পর কয় তুমি একটু বাইরে যাও। ও একটু বাইরে গেছে, এরা কি আলোচনা করছে করে ডাইকে আবার লাল কার্ড ধরাই দিচ্ছে। আর এরপর ছেলে বলছে কি, যখন নেবাই না তোমরা আমাকে, আমার বাবাকে মাইরে ফেলছে, এই কথার জন্য তোমরা যখন নেবাই না আমাকে, তাহলে এসে যে কথাটা বললে যে, আমি বলছে স্যার আমি তো 3টা পাস করছি, কেন আমাকে নেওয়া হবে না জানতে পারি? এই কথাটা জিজ্ঞেস করছে। তারপরে বলতেছে যে সেটা বোর্ডের সিদ্ধান্ত, সেটা তোমাকে বলা যাবে না। এই বললে ভাগাই দিছে। গেট দিয়ে বের হইয়া ছেলে কি ধরাই দিলে আমাকে, কান্না, আম্মু দেখছো এরকম বললে আব্বুরে মারি ফেলছে, এই বললে আমার দাঁড়াই দিছে। তার মানে ওরা সত্যি সত্যি আমার আব্বুরে মারছে, এই কথাটা তখন বলছিল। আমি বলছি না বাবা তোমার আব্বু তো হার্ট অ্যাটাকে মারা গেছে, ওরা মানুষ গুজব ছড়াইছে, এইসব বলছি আর কি, যাতে ও মাথায় ওটা না ঢোকে। এই জন্য কিন্তু আমার ছেলে কোনো জায়গায় সাক্ষী দেয় না। আমার ছেলে বলে যে আমার আব্বুরে হার্ট অ্যাটাক মরে গেছে, আমার আম্মু বলছে ওইটাই কারেক্ট, আর কোনো কিছু বলবে না। সে বলছে যে এটা আম্মু জানে, আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। যা জানার আম্মু জানে। আম্মুর সাথে ডেইলি কথা বলছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সেটা আব্বু বলছে আম্মুর, এটা আমরা কি জানি, আমি বলবো কি, আমি কিছু বলতে পারবো না। এই বলে দিচ্ছে, এই জন্য আরো কথা বলেই নেই। আমার একটাই আবদার সবার কাছে, যে তার পোস্টমর্টম রিপোর্টটা এবং তার চিকিৎসাটা কি হয়েছে এটা যেন আমরা একটু জানতে পারি। এটার জন্য তার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে এই বেলা 3টা থেকে পরের দিন 2:45 পর্যন্ত চিকিৎসাটা কি হয়েছে, আর তার পোস্টমর্টম রিপোর্টটা কোথায়, এই দুইটা আমার দাবি আছে, আর কিছু নেই। এই বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই আমিও খোঁজ খবর করবো, এবং নিশ্চয়ই আপনিও প্রয়োজনে আপনি একটা মামলা করেন, আমরাও প্রয়োজনে আপনাকে সহায়তা করব। কিভাবে মামলা করবেন, কার সঙ্গে কথা বলবেন, আসল পোস্টমর্টম রিপোর্ট পাইলাম না, কি বলবো? আপনি মামলা করবেন আপনার পোস্টমর্টম রিপোর্টের জন্য, আপনি মামলা করবেন আপনার কি চিকিৎসা হচ্ছে সেটা জানার জন্য, কারা কি চিকিৎসা সেটা কনফার্ম করার জন্য আপনি মামলা করবেন। ওই মামলার টানে সব বের হয়ে আসবে ইনশাআল্লাহ, সেটা আমরা মনে করি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও যদি প্রয়োজন হয় কথা বলবো। আপনি ভালো থাকবেন। আপনার কাছে বলতে পারলাম, আমার মনটা খুব হালকা হয়ে গেছে, জানেন এই কথাগুলো বুকের ভিতরে চাপে রাখা যে কত কঠিন। স্বামী মারা গেছে, কিভাবে মারা গেছে, কে মেরে ফেলছে, এটা জানার পরেও আমি বলতে পারিনি, বুঝেন যে আমার কতটা কষ্ট। মাইরে ফেলছে এটা আমি নিঘাত একবারে, কারণ পোস্টমর্টম রিপোর্টটা দেয় নাই, তখনই তো আমি কনফার্ম হয়ে গেছিলাম। যখন পোস্টমর্টম রিপোর্ট আমাকে দেয় নাই তখনই তো আমি কনফার্ম যে ওরা ইনজেকশন দিয়ে পুশ করে মেরে ফেলছে, পয়জন দিয়ে মেরে ফেলছে। জি আপা, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম, দোয়া করি। জি আপা। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অনেক রিপোর্ট বেরিয়েছে, অনেক তথ্য এসেছে। তবে কামরুন নাহার শিরিন, বিডিআর মসজিদের ভারপ্রাপ্ত পেশ ইমাম, তার স্ত্রী, তার অনেক তথ্য আসলে তিনি বলতে চাচ্ছিলেন। অনেক তথ্য আমরা মনে করেছি যে ভবিষ্যতের জন্য ডকুমেন্টেশনের জন্য বিস্তারিতভাবে থাকা উচিত, সেই জন্যই আজকের এই সাক্ষাৎকার নেয়া। এবং তিনি যে অভিযোগগুলো করেছেন, আমার মনে হয় যে বিডিআর কমিশন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আমরা আসামি হিসেবে আরো কিছু নাম যোগ হওয়া দরকার ছিল। কোন ডাক্তার এই ট্রিটমেন্ট করেছেন,
সেই সময় বিডিআর হাসপাতালের কোন ডাক্তারের তত্ত্বাবধানে ছিল, ঢাকা মেডিকেলে তারা কি চিকিৎসা দিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টটা কোথায়, এই সকল বিষয় নিশ্চয়ই আমরা বের করে আনতে চাই। কারণ একজন ইমাম সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা হত্যাই বলবো, তার একটি প্রতিকার অবশ্যই প্রয়োজন আছে। এবং বিডিআর কমিশনের ব্যাপারে মিসেস কামরুন নাহার শিরিন যে অভিযোগ করলেন যে শেখ হাসিনার দোষ আছে, এটা বলা যাবে না। এবং এই জাতীয় মানসিকতার লোক কিন্তু বিডিআর এ ছিল, এই কমিশনের মধ্যে ছিল, এবং তারা কিছু জায়গায় তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু কমিশনের অন্যান্য কিছু সদস্যদের কঠোর অবস্থানের জন্য অনেক কিছুই সম্ভব হয়নি। তারপরে ধরেন রিপোর্টটার আরো যেই কি বলবো, আরো যে বিভিন্ন মাত্রা আসার দরকার ছিল, সেই কিছু কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে আমরা মানে 190 পৃষ্ঠার যে রিপোর্ট, সেই রিপোর্ট আসলে যতটুকু আমরা বিশ্লেষণ করছি, যতটুকু পড়ার চেষ্টা করছি, তাতে মনে হচ্ছে যেন, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে কাজ করি, তাতে মনে হচ্ছে যেন অনেক বিষয়ে কিছু জিনিস পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, কিছু জিনিস সারফেস লেভেলে গেছে। তো দেখা যাক কি দাঁড়ায়। সরকারের কাছে রিপোর্ট আছে, সরকার কি পদক্ষেপ নেয়, মামলায় যেহেতু আছে আইসিটিতে, সেই মামলা কোন দিকে যায়। এবং আমরা বলবো যে এই পরিবারের প্রতি যেই অন্যায় হয়েছে, বা এই পরিবার যে সাফারিংস এর মধ্যে দিয়ে গেছে, তাদেরও আসলে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। শুধু পেনশন না, তাদের আলাদা করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। এবং ভবিষ্যতে কামরুন নাহার শিরিনের এক সন্তানকে আইসিএসবি তে আউট করে দেওয়া হয়েছে, তার ভাষায় যেটি আমরা বুঝলাম, ভবিষ্যতে যেন এই জাতীয় অন্যায় না হয়, এবং যারাই অন্যায় করেছেন তাদেরকে আসলে খুঁজে বের করা প্রয়োজন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, যথাযথ মানুষকে যথাযথ জায়গায় বসানোর জন্য। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে